ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্সি, তবে মাল্টিভেরিয়েবল। অর্থাৎ আমাদের এতদিন যে টাইপের কনগ্রুয়েন্স গুলো ছিল সেখানে ভ্যারিয়েবল একটাই ছিল, এক্স শুধু, বাট মডুলাস গুলো আলাদা ছিল। এক একটা কনগ্রুয়েন্সে মডুলাস এক একটা ছিল। তো এইখানে আমাদের হচ্ছে মাল্টিভেরিয়েবল লিনিয়ার কনগ্রুয়েন্স, অর্থাৎ আমাদের মডুলাস দেখো সেম, সবগুলো কনগ্রুয়েন্সই মডুলাসটা একই থাকবে, বাট ভ্যারিয়েবল হবে আলাদা আলাদা। ঠিক আছে, দুইটা কনগ্রুয়েন্স আছে, এখানে দুইটা আলাদা ভ্যারিয়েবল আছে, একটা এক্স ওয়াই, একটা এক্স একটা ওয়াই। যদি দুইটা কনগ্রুয়েন্স থাকে তাহলে দুইটা ভ্যারিয়েবল থাকতে পারে। অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রায় তোমরা যে ধরনের সিস্টেম সলভ করছো, যে একাধিক ভ্যারিয়েবল এবং একাধিক ইকুয়েশন, সেইটার অ্যানালজাস। ঠিক আছে, আচ্ছা। তো এখানে লিনিয়ার অ্যালজেব্রার অনেকগুলো কনসেপ্টকেই আমরা জাস্ট এক্সটেন্ড করে দেখবো যে এখানেও আসলে অ্যাপ্লাই করা যায়। সো প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে যে সিস্টেমটা দেওয়া আছে সেটাকে সলভ করার জন্য আমরা হচ্ছে একেবারে সেই এসএসসি লেভেলে যে ধরনের সিস্টেম শিখছিলাম পদ্ধতি, যে যে অপনয়ন বোধহয় নাম ছিল, যে দুইটা ইকুয়েশনের মধ্যে একটা ভেরিয়েবলকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, দুইটা ইকুয়েশনকে এমন কিছু দিয়ে গুণ করা, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা ভেরিয়েবল সেম আসবে, সিমিলার আসার পরে বিয়োগ করলে ওই ভেরিয়েবলটা চলে যাবে। তাহলে আমার একটা ভেরিয়েবল থাকবে, একটা ইকুয়েশন থাকবে, ওটাকে আমি ইজিলি সলভ করে নিতে পারবো। তো এখানেও আইডিয়াটা সেম। আমরা যেহেতু জানি যে, কারণ লিনিয়ার ইকুয়েশনে যেমন দুই সাইডে সেম সংখ্যা দিয়ে গুণ করা যায়, ঠিক তেমনি আমরা প্রমাণ করে আসছি যে একটা লিনিয়ার কনগ্রুয়েন্সও দুই সাইডে আমি সেম সংখ্যা দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে, ভাগ করার সময় ঝামেলা হয় একটু, ভাগ করার সময় হচ্ছে আমাদের মডুলাসটাকেও তাদের জিসি দিয়ে ভাগ করতে হয়, কিন্তু গুণ করার সময় তো কোনো সমস্যা নেই, মডুলাসটাও চেঞ্জ হয় না। সো তাহলে আমরা সেই অনুযায়ী এক নম্বর ইকুয়েশনকে যদি 5 দিয়ে গুণ করি এবং দুই নাম্বারটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে দেখো যে এরকম 3 আর 4 যেটা লেখা আছে সেরকম আসে। তো এখানে এই যে দুই জায়গাতেই এটা 5 আর 4 দিয়ে কেন গুণ করলাম, বিকজ আমাদের টার্গেট হচ্ছে যে আমরা ওয়াইটাকে ভ্যানিশ করে দিব, এলিমিনেট করে দিব। তো এখানে আছে 4y, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে হবে 20y, আর এখানে আছে 5y, সো এটাকে 4 দিয়ে গুণ করলে হবে 20y। দ্যাট মিনস 4 আর 5 এর যেটা হচ্ছে আমাদের জিসিডি, সরি এলসিএম, সেই এলসিএম এ আমাদের যেতে হবে। ঠিক আছে, এলসিএম হচ্ছে 20, তো 20 তে যাওয়ার জন্য যাকে যত দিয়ে গুণ করা দরকার। তো তারপরে দুটোই 20y হয়ে গেল। এখন আমি মানে 3 থেকে 4 যদি বিয়োগ করি, তাহলে এখানে 15x থেকে 18x বিয়োগ করলে 7x, আর এখানে তো 20y ক্যান্সেল। আর ডান পাশে হচ্ছে 25 থেকে 28 বিয়োগ করলে -3, এবং মডুলাস হচ্ছে 30। তো এখন এটাকে তুমি যেটা সলভ করতে পারবে, একটা ইকুয়েশন যেহেতু, এটাকে ইজিলি সলভ করা যাবে। এবং এটার সলিউশন যেহেতু এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে এটার একটা ইউনিক ইনকনগ্রুয়েন্ট সলিউশন, যেহেতু 7 আর 13 এর জিসিডি হচ্ছে 1। তো তারপরে এখন এখানে জাস্ট দুই সাইডে তুমি ইনভার্স দিয়ে গুণ করো বা যে কোনো ভাবে সলভ করো, ট্রায়াল এন্ড এরর যেটাই করো, আলটিমেটলি আসবে সলিউশনটা আসবে হচ্ছে 7। এক্স ইজ কনগ্রুয়েন্ট টু 7, কারণ এখানে 7 বসালে 7 7 49, আর সেখান থেকে -3, তার মানে এটা পাশে চলে গেলে +3, তার মানে 52, কে তো 13 দিয়ে ভাগ করা যায়। সো এটা এখানে কিন্তু আমি ডিটেলস দেখাই নাই, তোমরা হচ্ছে অবশ্যই মানে মাঝখানে লাইনগুলো লিখবা যে রিভার্স করে করছো নাকি ট্রায়াল এন্ড এরর করে করছো, সেটাই বলতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এক্স বের হয়ে গেল। এক্স বের করার পরে আমাদের হচ্ছে ওয়াইটা আমরা সিমিলার ওয়েতে অপনয়ন করেও বের করতে পারি, অর্থাৎ এরপরে আমরা এক্স এর টার্ম গুলো এমন ভাবে গুণ করবো যাতে এক্স এর টার্ম গুলো ভ্যানিশ হয়ে যায়, ওয়াইটা থাকে, এভাবে করতে পারবো। অথবা এই যে এক্স এর যে ভ্যালুটা বের করছি সেটা এক্স ইজ ইকুয়াল টু 7, সেটা তুমি যে কোনো একটা কনগ্রুয়েন্সে 1 অথবা 2 যে কোনো একটাতে বসায় দিয়ে ওয়াই এর জন্য সলভ করতে পারো। ঠিক আছে, তো সলভ করলে ওয়াই এর সলিউশনটা চলে আসবে, সেটা আমাদের সলিউশন হয়ে গেল। তো এখন এটা হচ্ছে, তো আমরা একটা দেখলাম যে কিভাবে সলভ করা যায় অপনয়ন পদ্ধতিতে। তো এটার কোনো থিওরেম তো অবশ্যই থাকবে, মানে ইন জেনারেল চেক করার জন্য যে আসলে কখন একটা সলিউশন থাকে, সেটার কোনো ফর্মুলা আছে কিনা। সেই জন্যই হচ্ছে এখানে ফর্মুলাটা দেওয়া হচ্ছে, দেখো থিওরেম 18, জাস্ট স্টেটমেন্ট অনলি, আমি লিখিয়ে রাখছি। প্রুফ গুলো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারে, প্রুফ খুবই ইজি, কঠিন কিছু না। এবং আশা আশা করি মানে অ্যাটলিস্ট আমি এগুলো প্রুফ পরীক্ষায় দিব না, এটা শিওর। মানে ফাইনাল দিনের ব্যাপারটা বলতে পারি না। ঠিক আছে, তবে এই ধরনের প্রুফ আসলে আহ, এটা জাস্ট তুমি দেখলেই বুঝতে পারবা, এখানে খুব বেশি মাথা কাটানোর কিছু নাই।
আমাদের হচ্ছে অঙ্কটা করতে পারা জরুরি, প্রবলেমটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে দেখো ওইরকম একটা সিস্টেম দেয়া আছে, এক্স প্লাস ডিওয়াই ইজ ইকুয়াল টু ই মোড এন, ওই জেনারেল লেখা হয়েছে আর কি, সি এক্স প্লাস ডিওয়াই এফ মোড এন। তো এখানে আরেকটা কন্ডিশন দেয়া আছে যে এই জিসিডি ডেল্টা কমা এম ইকুয়ালস টু ওয়ান, অর্থাৎ যেখানে ডেল্টাটা হচ্ছে বাই যেটা, এই ডেল্টাটা হচ্ছে এডি মাইনাস বিসি, অর্থাৎ এই যে আমার আহ, এখানে যে কোফিসিয়েন্ট গুলো আছে সেইগুলোর একটা কম্বিনেশন করে আমি ডেটাটা তৈরি করছি, বা আরো সহজ ভাষায় বললে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এটা এ বি সি ডি। এখানে যদি আমি লিনিয়ার অ্যালজেব্রার সেন্স থেকে চিন্তা করি, এইখানে তাহলে এই সিস্টেমটাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে পেতেই হবে এ বি সি। এটা ডিটারমিনেন্ট বের করলে, এটা যদি ডিটারমিনেন্ট বের করি তাহলে তো হবে আমার হচ্ছে এ বি মাইনাস বিসি। তাহলে এখানে ডেল্টাটা আসলে হচ্ছে এডি মাইনাস বিসি, একটা বিসি একটা পার্টিকুলার সংখ্যা, ঠিক আছে, নাম্বার। তো এখন তখন বলতেছে যদি এই জিসিডি মানে জিসিডি অফ দিস ডেল্টা এন্ড এম মডুলাস আর হচ্ছে এই ডিটারমিনেন্টের জিসিডি যদি ওয়ান হয় তাহলে এই সিস্টেমটার একটা ইউনিক সলিউশন থাকবে, ঠিক আছে, মডুলো এম এর সাপেক্ষে একটা ইউনিক সলিউশন থাকবে, এবং সেই সলিউশনটা বের করার ফর্মুলাটাও এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ফর্মুলার মধ্যে দেখো এখানে ডেল্টা স্টার একটা জিনিস লেখা হয়েছে, সিম্বল ডেল্টা স্টারটা হচ্ছে আসলে ওই যে আমরা পড়ে আসছিলাম মডুলার ইনভার্স। তো এখানে ডেল্টা স্টার হচ্ছে ইনভার্স অফ ডেল্টা মডুলো এম, অর্থাৎ ডেল্টার মডুলার একটা ইনভার্স। মডুলার ইনভার্স অনেকগুলো থাকতে পারে, আমরা এটা দেখছি যে অসংখ্য মডুলার ইনভার্স থাকতে পারে। মডুলার ইনভার্স থাকার শর্তটার জন্য কিন্তু এই জিনিসটা দরকার আমাদের, কারণ আমরা জানি যে কোন একটা নাম্বারের মডুলার ইনভার্স থাকবে মোড এম এর সাপেক্ষে যদি ওই নাম্বারটা এবং এম এর জিসিডি যদি ওয়ান হয়, ঠিক আছে। তো এই কারণেই যে এই কন্ডিশনটা দরকার যে জিসিডি ডেল্টা কমা এম সমান সমান ওয়ান এখানে যেহেতু দেয়া আছে, তার মানে আমাদের এই ডেল্টা স্টারটা এটা এক্সিস্ট করে, ঠিক আছে। ডেল্টা স্টারটা এক্সিস্ট করে দেখেই আমরা হচ্ছে এই ফর্মুলা তাহলে ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলাটা। আদারওয়াইজ তো তুমি ডেল্টা স্টার খুঁজে না পেলে তো এই ফর্মুলা অ্যাপ্লাই করা সম্ভব না, ঠিক আছে। তো এই কারণে এই কন্ডিশনটা জরুরি। তো তারপরে এখানে তুমি চাইলে এই যে এখানে কোশ্চেন দেওয়া আছে ভেরিফাই থিওরেম 18 ফর দ্য প্রবলেম ইন দ্য প্রিভিয়াস স্লাইড। একটু আগে যে আমরা স্লাইডে যে প্রবলেমটা দেখলাম সেই প্রবলেমের জন্য এই থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি, আমরা চেক করতে পারি। এখানেও দেখো এখানে এই প্রবলেমটার জন্য জিসিডি কত আসে, জিসিডি আছে হচ্ছে 515। ওকে, এখানে জিসিডি আসে কত, 515 মাইনাস হচ্ছে 4 দুগুণ 8, তার মানে জিসিডি ডিটারমিনেন্ট আসে হচ্ছে 7 কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের 7, আর এখানে মডুলাস হচ্ছে 13, 7 আর 13 এর তো জিসিডি হচ্ছে 1, ঠিক আছে। এই কারণেই আমরা একটা ইউনিক সলিউশন পাইছিলাম। এবং এখানেও এই যে এক্স এর যে তুমি মানে এলিমিনেট করে এক্স এর যে সলিউশন পাইছো, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখবা যে ওই রিডিউস করলে আলটিমেটলি এটাই আসবে, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 7 এটাই আসবে। এখানে ওই ভ্যালুগুলো যদি বসায় দাও তাহলে সলিউশন পাবে। তো এখন তাহলে অবশ্যই প্রশ্ন চলে আসে যে যদি হচ্ছে জিসিডি আমার ওয়ান না হইতো, ঠিক আছে, তখন কি হতো ঘটনাটা, অর্থাৎ এই যে এডি মাইনাস বিসি যে ডেল্টা আমি ডিফাইন করলাম, সেই ডেল্টা আর হচ্ছে এম এই দুটো জিসিডি যদি ওয়ান না হয় সেক্ষেত্রে তো আমি ডেল্টা স্টার বের করতে পারবো না, তার মানে বোঝাই যাচ্ছে যে আমার এই ফর্মুলা তখন আর অ্যাপ্লাই করতে আমি পারবো না। তো তখন সেই ক্ষেত্রে কি আসলে সলিউশন থাকবে নাকি থাকবে না, বা কয়টা থাকবে, এই জিনিসগুলো তাহলে কি হবে এটা তোমরা নিজেরা ঘাটাঘাটি করবা, ঠিক আছে। এবং অবশ্যই যারা ঘাটাঘাটি করবা তারা অবশ্যই আমার সাথে শেয়ার করবা। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, বাট ইন্টারেস্ট গ্রো করার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা ইও দিয়ে দিই, একটা সিস্টেমও দিয়ে দিই, এই সিস্টেমটা নিয়ে ঘাটাঘাটি করে দেখো তুমি ইয়েতে আসতে পারো কিনা, কনক্লুশনে আসতে পারো কিনা। থ্রাইস এক্স প্লাস থ্রাইস ওয়াই কনজুগেট টু 5 মোট 4, আর একটা হচ্ছে 5x প্লাস 7y congruent to 1 mod 4। এই সিস্টেমটা এখানে যদি দেখো যে এখানে 23 আর এটা কত আসে 15, 21 মাইনাস 15, তার মানে আমাদের ডিটারমিনেন্ট কত আসতেছে 6,
ঠিক আছে, আর এখানে মডুলাস আছে কত 4, তাহলে 6 আর 4 এর জিসিডি তো 1 না, তার মানে আমাদের এই থিওরেমটা আমরা এখানে এই থিওরেম যে ফর্মুলা সেটা দিয়ে এটা সলিউশন করতে পারবো না। বাট এটার সলিউশন কয়টা আছে বা কি কি আছে এই জিনিসগুলো নিজেরা একটু চেষ্টা করো, ঠিক আছে? বা কিভাবে বের করা যায়, ঠিক আছে? ওকে, আশা করি এইটুকু যা বলছি বোঝা গেছে। তো এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্স আবার নিয়ে আসবো, কারণ যেহেতু আমাদের এন বাই এন মানে দুইটা আসছে সিস্টেম, সো দুইটা ভেরিয়েবল দুইটা সিস্টেম, বোঝাই যাচ্ছে এখানে আসলে ম্যাট্রিক্সটা না আনলে আসলে মানে পাপ হবে, ঠিক আছে? ম্যাট্রিক্স এখানে আনা উচিত, কারণ ম্যাট্রিক্স অ্যাপ্লাই করলে এই জিনিসটাকে আরো কম্প্যাক্টলি লেখা যাবে। লিনিয়ার অ্যালজেব্রাও আমরা একই কাজ করছিলাম, যে প্রথমে প্রতিস্থাপন পদ্ধতি শিখছি, অপনয়ন পদ্ধতি শিখছি, তারপরে দেখছি যে যখন তোমরা এই যে লিনিয়ার অ্যালজেব্রা কোর্স করছো তখন দেখছি যে না, সিস্টেমগুলো যদি আরো বড় হয়ে যায়, ঠিক আছে, ছোটগুলোকে তো অবশ্যই ম্যাট্রিক্স দিয়ে সলভ করা যায়, বড় হলে তখন আসলে ম্যাট্রিক্স স্টাইলে গেলে আমাদের জন্য সুবিধা হয়, এবং ম্যাট্রিক্স স্টাইলে কম্প্যাক্টলি লেখাও যায়, সাথে হচ্ছে সলিউশন করতেও সুবিধা হয়। আমি জাস্ট ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারলেই হয়ে যায়, ঠিক আছে? তো আমার আরো অনেক টুলস আছে, গাউসিয়ান এলিমিনেশন আছে। তো এইখানে আমরা আসলে ওই জিনিসগুলো এখন এক্সটেন্ড করা ট্রাই করবো, যে কনগ্রুয়েন্সের বেলাতেও ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করা যায় কিনা, বা গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো সেই জন্য আগে হচ্ছে ম্যাট্রিক্সের বেলায় আসলে কনগ্রুয়েন্ট বলতে কি বোঝায়, এটা ম্যাট্রিক্স একটা আরেকটার সাথে কনগ্রুয়েন্ট হলো কখন, এই জিনিসগুলো আগে আমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে? দেখো, মানে ম্যাথমেটিক্সের স্ট্রাকচার মানে যে কোনো সাইডেই কিন্তু মানে বেসিক আইডিয়াটা কিন্তু সেম, মানে হচ্ছে আমরা কোনো একটা স্ট্রাকচার আগে ডিফাইন করতেছি, যে এই জিনিসটা এরকম হইলে এটাকে আমরা এটা বলবো, ঠিক আছে, লজিক্যালি ডিফাইন করতেছি যাতে সেটার মধ্যে কোনো মানে কন্ট্রাডিকশন তৈরি না হয়, তারপরে সেই স্ট্রাকচারটা অ্যাপ্লাই করে পার্টিকুলার প্রবলেম সলভ করতেছি, ঠিক আছে? লিনিয়ার আবার একটা টপিকের একটা স্ট্রাকচার বা একটা মেথড সেটাকে এক্সটেন্ড করে আরেকটা টপিকে কাজে লাগাচ্ছি, লিনিয়ার অ্যালজেব্রার যে ইয়াটা ছিল সেটাই এখন আমার কনফিডেন্স নিয়ে আসতেছে। তো এই জিনিসগুলো তো মানে আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট ইন্টারেস্টিং লাগা উচিত। আচ্ছা, তো দেখি আমরা এখানে ম্যাট্রিক্সের বেলায় কনফিডেন্স বলতে আসলে কি বুঝি। ডেফিনেশন আমি আর পড়তেছি না, জাস্ট এক্সাম্পলটা বললেই তোমরা বুঝতে পারবা। ডেফিনেশনে কথাই লেখা আছে যে দুটো ম্যাট্রিক্স যদি তোমার দেয়া থাকে, এমন দেয়া থাকে যে দুইটা ম্যাট্রিক্সের করেসপন্ডিং এলিমেন্ট বলতে অর্থাৎ সেম পজিশনে যারা আছে, যেমন এখানে হচ্ছে এ, এটাকে যদি আমরা এ ম্যাট্রিক্স বলি তাহলে A11 হচ্ছে প্রথম সারি প্রথম কলামে আছে হচ্ছে 15, 1 পজিশনে, আর ওইখানে আছে হচ্ছে 4, তাহলে 15 আর 4 এই দুইটা নাম্বার তো অবশ্যই কনগ্রুয়েন্ট টু 11, 15 কনগ্রুয়েন্ট টু 4 মোড হচ্ছে 11, এই কথা সত্য। সিমিলার ভাবে 3 কনগ্রুয়েন্ট টু 3 মোড 11, এটাও সত্য। 8 কনগ্রুয়েন্ট টু -3 মোড 11, এটাও সত্য। এবং 12 কনগ্রুয়েন্ট টু 1 মোড 11, এটাও সত্য। তো যেহেতু প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্টের সাথে আহ, একটা আরেকটার সাথে কনগ্রুয়েন্ট মোড 11, এই কারণে আমরা লিখছি এই ম্যাট্রিক্সটা, পুরো ম্যাট্রিক্সটাই এই ম্যাট্রিক্সটার কনগ্রুয়েন্ট মোড 11। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের বেলায় কনগ্রুয়েন্সের ডেফিনেশন। দুইটা ম্যাট্রিক্সকে আমরা কনগ্রুয়েন্ট বলবো যদি তাদের করেসপন্ডিং এলিমেন্ট গুলো একটা আরেকটার সাথে কনগ্রুয়েন্ট হয় মোড এম এর সাপেক্ষে। তো এটা হচ্ছে আমরা তাহলে ম্যাট্রিক্সের বেলায় কনগ্রুয়েন্স ডিফাইন করলাম। এখন কনগ্রুয়েন্স শুধু ডিফাইন করলেই তো হবে না, কারণ আমরা যখন সিস্টেম সলভ করতে যাব তখন তো ম্যাট্রিক্সের গুণ বা যোগ বিয়োগ এগুলো করা লাগতে পারে। সো নাম্বারের ক্ষেত্রে আমরা যেমন প্রমাণ করে আসছি যে দুইটা নাম্বার যদি থাকে, দুইটা নাম্বারের কনগ্রুয়েন্স যদি থাকে, সেক্ষেত্রে দুইটাকে একই সংখ্যা দিয়ে দুই পাশে গুণ করা যায়। এ কনগ্রুয়েন্ট টু বি মোড এম থাকলে দুই পাশে আমরা একই সংখ্যা গুণ করতে পারি, যে এসি কনগ্রুয়েন্ট টু বিসি মোড এম। তো এই জিনিসটা তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে করা যায় কিনা সেটাও আসলে আমাদের দরকার, ঠিক আছে? আহ, আগে তো এটা হয় কিনা সেটা চেক করতে হবে, না হলে তো মানে এটা চেক না করি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে তো ভুল হইতে পারে, তাই না? তো এই জন্য হচ্ছে থিওরেম 19 স্টেটমেন্ট, এটাও শুধু স্টেটমেন্টটাই আমাদের দরকার। কেউ চাইলে প্রুফটা দেখতে পারো, অরিজিনাল বইতে দেয়া আছে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আবার আমরা জানি গুণ করতে গেলে আবার একটু ঝামেলা আছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রি মাল্টিপ্লিকেশন, আরেকটা হচ্ছে পোস্ট মাল্টিপ্লিকেশন। মানে যেহেতু ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের অর্ডারটা সবসময় আহ, গুরুত্বপূর্ণ, অর্থাৎ এ বি
এ এ এর সাথে বি গুণ করা আর বি এর সাথে এ গুণ করা দুটো সবসময় সেম হবে না ম্যাট্রিক্সের বেলায়। অ্যাবেলিয়ান প্রপার্টি স্যাটিসফাই করে না, এটা তোমরা জানো। সো এবং এই গুণ করা যাবে কিনা ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স, সেটাও আবার ডিপেন্ড করে হচ্ছে তাদের অর্ডারের উপরে। তাদের অর্ডারের মধ্যে একটা রিলেশন স্যাটিসফাই করতে হবে যে এ এবং বি যদি গুণ করতে হয় তাহলে অবশ্যই এ এর যে কলাম সংখ্যা বি এর সারি সংখ্যার সমান হতে হবে। অর্থাৎ এ এর অর্ডার যদি হয় এন ক্রস কে, তাহলে বি এর অর্ডার অবশ্যই কে ক্রস সামথিং। এ পাশেরটা চেঞ্জ হলে সমস্যা নাই, বাট এই কে কে মিল থাকতে হবে। কে ক্রস ধরো পি হতে হবে, এরকম হতে হবে গুণ করার জন্য। সো এই জিনিসগুলো আমাদের ম্যাট্রিক্সের, এটা তো ম্যাট্রিক্সের গুণ করারই শর্ত, ঠিক আছে? গুণ আদারওয়াইজ তুমি গুণই করতে পারবা না। তো এই জিনিসগুলো অবশ্যই স্যাটিসফাই করতে হবে। তো এই জন্যই এখানে দেখো যে আমাদের দেয়া আছে যে এ এবং বি হচ্ছে অলরেডি তারা দুইটা কনগ্রুয়েন্ট ম্যাট্রিক্স, মোড হচ্ছে এম। তো যেহেতু এ আর বি কনগ্রুয়েন্ট, তাহলে এ আর বি কনগ্রুয়েন্ট হতে গেলে আমাদের ডেফিনেশন অফ কনগ্রুয়েন্স অফ ম্যাট্রিক্স অনুযায়ী তাদের তো অর্ডার অবশ্যই একই হওয়া লাগবে এ আর বি এর। কারণ অর্ডার এক না হলে, যে এখানে যেমন দুইটাই দুই দুই বাই দুই ছিল, অর্ডার এক না হলে তো তুমি করসপন্ডিং এলিমেন্টই খুঁজে পাবা না, ঠিক আছে? সো এ আর বি এর অর্ডার সেম, এই জন্য এই যে দেখো এ এর অর্ডার এখানে এন বাই কে, বি এর অর্ডার হচ্ছে এন বাই কে। তো এইটা যদি আমাদের দেয়া থাকে, আমরা যদি অলরেডি জানি এটা, তাহলে দুই পাশেই আমরা সি আরেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে পারবো যদি সি এর অর্ডার হয় এই কে ক্রস পি, ঠিক আছে? কে ক্রস পি কেন হতে হবে? কারণ আমরা যে সি দিয়ে হচ্ছে কি পোস্ট মাল্টিপ্লিকেশন করতেছি, এটাকে বলি আমরা পোস্ট মাল্টিপ্লিকেশন, পরে পরে মাল্টিপ্লিকেশন করা, ঠিক আছে, ডান দিকে। তো এই জন্য যে সারির সংখ্যা, এটার বি এর কলাম সংখ্যা বা এ এর কলাম সংখ্যা আর এটা সারির সংখ্যা সেম হতে হবে, এই জন্য এটা হচ্ছে কে ক্রস পি। তো যদি এরকম মানে অর্ডার যদি ঠিকঠাক থাকে তাহলে দুই সাইডে একই ম্যাট্রিক্স দিয়ে গুণ করা যাবে। একইভাবে ডি যদি আরেকটা ম্যাট্রিক্স হয় যেটার অর্ডার হচ্ছে কিউ ক্রস এম, তাহলে ডি দিয়ে হচ্ছে আমরা প্রি মাল্টিপ্লিকেশন করতে পারবো, অর্থাৎ আগে মাল্টিপ্লিকেশন করতে পারবো। জি এর টু ডি ডি হবে মডেল। সোজা কথায় একটা ম্যাট্রিক্সের একটা কনফিডেন্স দেওয়া থাকলে দুই সাইডে একই ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন বা পোস্ট মাল্টিপ্লিকেশন দুটাই করা যাবে, অ্যাজ লং অ্যাজ আমাদের ওই মাল্টিপ্লিকেশনটা যদি ডিফাইন্ড হয়, অর্ডারের কোনো ঝামেলা না থাকে, ঠিক আছে? তো এটা প্রুফ করা আছে। তো এই প্রপার্টিটা আমাদের লাগবে যখন আমরা সিস্টেম সলভ করতে যাব। তো এখন আসি যে আরেকটা জিনিস, আমরা যেহেতু জানি যে আমাদের লিনিয়ার অ্যালজেব্রায়ও দেখছি যে সিস্টেম সলভ করতে গেলে ওই যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের কি বের করতে হয়, ইনভার্স বের করতে হয়। ইনভার্স এক্সিস্ট না করলে ওটার আর সলিউশন থাকে না, লিনিয়ার অ্যালজেব্রার কথা বলতেছি। তো এখানেও আমাদের ইনভার্স তাহলে লাগবে, ম্যাট্রিক্সের ইনভার্স। তো এখন এখানে তো আর নরমাল ইনভার্স না, এখানে লাগবে হচ্ছে আমাদের মডুলার ইনভার্স, যেহেতু কনগ্রুয়েন্স নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে আমাদের আগে ডিফাইন করতে হবে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয়, সেটা লিনিয়ার অ্যালজেব্রা যেমন ডিফাইন করছিলাম নরমাল ইনভার্স, এখানে হচ্ছে মডুলার ইনভার্স তাহলে কিভাবে বের করতে হবে সেই জিনিসটা তাহলে ডিফাইন করতে হবে। তো সেই জিনিসটা এখানে ডিফাইন করা আছে যে যদি তোমার মডুলার ইনভার্স কাকে বলবো, একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স যদি তোমার দেয়া থাকে, সেই ম্যাট্রিক্সটার সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করলে যদি কনগ্রুয়েন্ট টু আই ম্যাট্রিক্স হয়, যেখানে আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আগে ছিল হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজেব্রায় পড়ে আসছিলাম যে এ ইনটু এ ইনভার্স সমান সমান আই আই, আর এখন জিনিসটা পাল্টাই গেছে, এ ইনটু, এখন আমরা স্টার দিয়ে লিখতেছি এ ইনটু এ স্টার কনগ্রুয়েন্ট টু আই, ঠিক আছে? কনগ্রুয়েন্ট টু আই মোড এম। তো এটাকে আমরা বলতেছি মডুলার ইনভার্স, যেখানে আইটা হচ্ছে ওই এ যত অর্ডারের তত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে মডুলার ইনভার্সের ডেফিনেশন ম্যাট্রিক্সের বেলায়। তো তাহলে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে 1 2 3 1 2 3 4 একটা ম্যাট্রিক্স, এটার একটা ইনভার্স হচ্ছে 3 1 4 2 মডুলো 5। তুমি এই দুটাকে যদি গুণ করো, গুণ করলে যেটা হবে সেটাকে আবার রিডিউস করতে হবে, আমাদের মডুলো 5 এর সাপেক্ষে রিডিউস করতে হবে। আচ্ছা দেখি এটা গুণ করো তো, গুণ করলে কত হয়? স্যার এক্সাম্পলটা মনে হয় একটু ভুল আছে। ভুল আছে দেখি তো। আচ্ছা গুণ জি করে দেখি। স্যার। 3 একে 3, আর এখানে হচ্ছে সারি স্যার কত বলুন তো? গুণ করলে আসে স্যার 15 7 22 10 এরকম। হ্যাঁ 15, এটা তো রিডিউস 7 করতে, মানে 7 রিডিউস না স্যার, 7টা হচ্ছে ডানে, মানে 15 7 স্যার 22 22 10।
10, আচ্ছা সরি, তাহলে এখানে উল্টা হয়ে গেছে আমার মনে হয়। স্যার এখানে ওই যে 1 হ্যাঁ এর হ্যাঁ, জায়গায় 4 হবে। এখানে জাস্ট একটু উল্টা হয়ে গেছে। জি স্যার। কারণ এটাকে রিডিউস করলে মডুলো 5 এর সাপেক্ষে রিডিউস করলে কত আসে? 0, এটা কি 7 হয়? জি স্যার, গুণ করে দেখছিলাম 7 আসে। আচ্ছা তাহলে তো এখানে ভালোই আছে, ভালোই ভুল আছে। এটা জাস্ট 1টা 4 হলেই হবে নাকি? জি স্যার, 1 টা 4 আর এই 4 টা 1 হবে, মানে আচ্ছা, উল্টে যাবে। জায়গার বুঝতে রিপ্লেস পারছি। ইয়া হবে। হ্যাঁ বুঝতে পারছি, তাহলে হয়তো আমার টাইপিং মিস্টেক হয়েছে লেখার সময়। জি স্যার, বইয়েও হ্যাঁ, দেখলাম মানে এই 4 আর 1 টার পজিশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমার চেক করা হয় নাই। তো যাই হোক, তো তোমরা আইডিয়াটা বুঝতে পারছো যে এটাকে রিডিউস করার পরে আমার 1001 এরকম আসবে, ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে আমাদের ইনভার্স, মডুলার ইনভার্সের ডেফিনেশন ম্যাট্রিক্সের বেলা। এখন এটা হচ্ছে আমরা তো জাস্ট এক্সাম্পল দিছি, বাট কিভাবে বের করবো? ডেফিনেশনাল এক্সাম্পল দিলাম। বের করার সূত্রটা হচ্ছে এই যে অনেকটা ওই যে আমাদের লিনিয়ার অ্যালজেব্রার মতোই, এই থিওরেম 20 তে এটা বলা আছে। যদি হচ্ছে একটা ম্যাট্রিক্স তোমার দেয়া থাকে এবং সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর হচ্ছে যেই মডুলাসের সাপেক্ষে তুমি মডুলার ইনভার্সটা বের করতে চাচ্ছ, সেই মডুলাসের সাথে ওই ডিটারমিনেন্টের জিসিডিটা অবশ্যই 1 হওয়া লাগবে। 1 হলেই হচ্ছে তুমি মডুলার ইনভার্সটা বের করতে পারবা। মডুলার ইনভার্সের ফর্মুলাটা হচ্ছে এ স্টার সমান সমান ডেল্টা স্টার অ্যাডজয়েন্ট এ। তো অ্যাডজয়েন্টে তো তোমরা আগে থেকেই জানো অ্যাডজয়েন্টে কিভাবে বের করতে হয়। একটা ম্যাট্রিক্স দেয়া থাকলে সেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এটা জানো। আর ডেল্টা স্টারটা হচ্ছে আমাদের ওই যে এ ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট, সেই ডেল্টার মডুলার ইনভার্স মডুলো এম। ঠিক আছে, ডেল্টা স্টার ইজ দ্য ইনভার্স অফ ডেল্টা মডুলো এম। তো এটা ডেল্টা স্টার অবশ্যই বের করা যাবে, কারণ যেহেতু জিসিডি অফ ডেল্টা কমা এম 1 দেয়া আছে, এটা যেহেতু দেয়া আছে সুতরাং ইনভার্সটা এক্সিস্ট করে। তাহলে এই থিওরেম এর সাহায্যে, থিওরেম 20 এর সাহায্যে, অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে আমরা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স যদি দেয়া থাকে এবং তার ডিটারমিনেন্ট আর মডুলাসের জিসিডি যদি 1 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের মডুলার ইনভার্সটা এই থিওরেম 20 এর সাহায্যে বের করতে পারবো। এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, মডুলাস 7 দেয়া আছে। তো প্রথম কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আগে তোমাকে বের করতে হবে। ডিটারমিনেন্ট বের করার পরে চেক করতে হবে যে সাথে সাথে সেটা কোপ্রাইম হয় কিনা। যদি কোপ্রাইম হয় দেন তুমি হচ্ছে এই ফর্মুলার সাহায্যে এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারবা। এটা রোজনেরই এক্সাম্পল, এটা দেয়া আছে, ওখান থেকে দেখে নিবা বা নিজেরা চেষ্টা করলেও পারবা। তো নেক্সট আমরা এখন আসো যে এই আইডিয়া অ্যাপ্লাই করে কিভাবে একটা এম ক্রস এন লিনিয়ার কনগ্রুয়েন্সকে সলভ করা যায়। তো আগের মতোই এম ক্রস এন একটা সিস্টেম যদি দেয়া থাকে, এখানে হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্সের সিস্টেম, সেটাকে আমরা ওই যে আগের মতোই এ এক্স আগে লিখছিলাম এ এক্স ইজ ইকুয়াল টু বি মোড এম, আর এখানে লিখতে পারবো এ এক্স কনগ্রুয়েন্ট টু বি মোড এম, যেখানে এ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলোর ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবলের ম্যাট্রিক্স বা ভেক্টর যেটাই বলো, কলাম ভেক্টর। আর বি হচ্ছে ওই কনস্ট্যান্ট, রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্টের কলাম ভেক্টর। এইভাবে লেখা যাবে, কারণ আমরা বাই ডেফিনেশন অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি এ দিয়ে এক্স কে গুণ করি, তাহলে আসলে এই যে এই জিনিসগুলো তৈরি হয়। আর বিটা তো ওই পাশে যা আছে তাই, তো এই কনগ্রুয়েন্স গুলো যদি তারপরে আবার ভাগ করে দিই, তাহলে ঠিক এই কনগ্রুয়েন্স আমরা সেম এই কনগ্রুয়েন্স গুলোই এখান থেকে চলে আসবে। তাহলে কম্প্যাক্ট ওয়েতে ম্যাট্রিক্সের মাধ্যমে এভাবে লেখা যাবে। এখন এটাকে সলভ করার জন্য এই যে স্টেপ গুলো এখানে দেয়া আছে, যে ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কিভাবে সলভ করতে পারি। যে প্রথমে হচ্ছে তোমার এই যে সিস্টেমটা দেয়া আছে সেটা যদি ম্যাট্রিক্স ফর্মে দেয়া থাকে তাহলে তো ভালোই। আর যদি ম্যাট্রিক্স ফর্মে না দেয়া থাকে তাহলে প্রথম স্টেপ 0 হচ্ছে যে আগে ম্যাট্রিক্স ফর্মে আমরা লিখে নিব, দেন হচ্ছে চেক করব যে ডিটারমিনেন্ট আর হচ্ছে ওই মডুলাসটা 1 হয় কিনা। ওই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর মডুলাস 1 হলেই আমরা শুধুমাত্র ম্যাট্রিক্স মেথডে অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ অ্যাপ্লাই করা যাবে না। কারণ হচ্ছে আদারওয়াইজ আমরা এ স্টার, যেটা হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স, সেটা তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। আমাদের যে থিওরেম 20 অনুযায়ী আমি যখন ইনভার্সটা বের করতে যাব, এ স্টার বের করতে গেলেই আমাদের হচ্ছে ডেল্টা স্টারটা লাগবে। তো ডেল্টা স্টারটা এক্সিস্ট করবে যদি এবং কেবল যদি ডিটারমিনেন্ট এ এবং এম এর জিসিডি 1 হয়। তো যদি জিসিডি 1 না হয় সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স মেথড অ্যাপ্লিকেবল না, বাট সেই ক্ষেত্রেও সলিউশন থাকতে পারে। ঠিক আছে, যে একটু আগেই একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের ঘাটাঘাটি করার জন্য, যে
সলিউশন থাকতে পারে, সলিউশন নাই সেটা বলা যাবে না। তো ওই জিনিসটা আমি বললাম যে তোমরা ঘাটাঘাটি করে দেখো যারা ইন্টারেস্টেড। তো এইখানে আমরা জাস্ট যে সব ক্ষেত্রে ডিটারমিনেন্ট ওয়ান সেই ধরনের সিস্টেম নিয়ে ইন্টারেস্টেড। তো ডিটারমিনেন্ট ওয়ান হলে সেই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স মেথডে অ্যাপ্লাই করতে পারবো, জিসিডি ওয়ান হলে ডিটারমিনেন্ট অফ মডুলাসের। তো সেই ক্ষেত্রে স্টেপ ওয়ানে যাব। স্টেপ ওয়ান হচ্ছে ওই ইনভার্সটা ক্যালকুলেট করতে হবে, অ্যান্ড দেন স্টেপ টু হচ্ছে যে এক সলিউশনটা সরাসরি জাস্ট ইনভার্স ম্যাট্রিক্সটাকে যে বি এর সাথে প্রি মাল্টিপ্লিকেশন করতে হবে। এক্স ইজ কনগ্রুয়েন্ট টু এ স্টার বি মোড এম। এটা কিভাবে আসলো? এটা তো আমার মনে হয় অনেকেরই জানো, যেহেতু লিনিয়ার অ্যালজেব্রায় দেখে আসছো। অর্থাৎ আমাদের মেইন সিস্টেমটা ছিল এক্স কনগ্রুয়েন্ট টু বি মোড হচ্ছে এম। তো দুই সাইডে আমরা একটু আগে পড়ে আসছি যে দুই সাইডে একই যদি মানে মাল্টিপ্লিকেশনের অর্ডার নিয়ে কোনো ঝামেলা না থাকে, তাহলে দুই সাইডে একই ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন করা যায়। তাহলে এইখানেও যদি প্রি মাল্টিপ্লিকেশন করি আর এই পাশেও যদি প্রি মাল্টিপ্লিকেশন করি, এবং এটা করা যাবে। এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের সিস্টেমের এন বাই এন সবগুলোই হচ্ছে এটা হচ্ছে আমার এন বাই এন স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এ স্টার যেটা সেটাও এন বাই এন স্কোয়ার ম্যাট্রিক্স। তো প্রি মাল্টিপ্লিকেশন এটা ডিফাইন্ড, ঠিক আছে। এখানে যেটা আছে বি হচ্ছে আমার একটা এন বাই ওয়ান কলাম ভেক্টর। তাহলে সেখানেও আমার এই প্রি মাল্টিপ্লিকেশনটা ডিফাইন্ড। তো এখন আমরা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আবার আমরা জানি অ্যাসোসিয়েটিভ। সো এই দুটাকে যদি আগে নেই, তাহলে এই দুটা বাই ডেফিনেশন হচ্ছে এটা হচ্ছে আই এক্স কনগ্রুয়েন্ট টু এ স্টার বি মোড এম, যা আছে তাই থাকলো। তারপরে আই দিয়ে এক্স কে গুণ করলে তো এক্সই হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডেফিনেশন। এখান থেকেই তাহলে চলে আসলো এক্স ইজ কনগ্রুয়েন্ট টু এ স্টার বি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন এ স্টার ইন্টু বি। তার মানে আমাদের মেইন কাজ হচ্ছে আসলে স্টেপ ওয়ানটাতে যে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাও রোজনেরই এক্সাম্পল। এটাও নিজেরাই ট্রাই করো, রোজন থেকে আগে না দেখে। জাস্ট ম্যাট্রিক কোফিশিয়েন্ট কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখতে হবে। এবং এখানে আরেকটা ব্যাপার যে ম্যাট্রিক্সটা লেখার সময় যে যেই টার্মগুলো থাকবে না, এখানে যেমন সেকেন্ড ইকুয়েশনে এক্স টু টার্মটা নাই, তাহলে ওই টার্মগুলোর জন্য জিরো বসাইতে হবে, ভুল করে না, ঠিক আছে। ওই টার্মগুলোর জন্য জিরো বসাইতে হবে। আচ্ছা, তো এগুলো নিজেরা পারবা, খুব ইজি, লিনিয়ার অ্যালজেব্রার সাথে অনেক মিল আছে। তো এখন নতুন আমরা একটা অ্যাপ্লিকেশন দেখবো। অনেক থিওরেম করলাম, থিওরেম স্টেটমেন্ট করতে করতে তো আমার মনে হচ্ছে মানে বোরিং লাগার কথা। তো এখন কিছু অ্যাপ্লিকেশন দেখি। রাউন্ড রবিন টুর্নামেন্ট খুবই পরিচিত একটা জিনিস, যারা বিশেষ করে খেলা দেখো, বিভিন্ন ফুটবল লিগ দেখো। তো লিগগুলোতে সাধারণত আহ, এক দল আরেক দলের সাথে কি হয়, দুইবার করে খেলে, তাই না? প্রিমিয়ার লিগ বা হচ্ছে স্প্যানিশ লা লিগা, এগুলোতে প্রত্যেকটা দল আরেকটা দলের সাথে হচ্ছে দুইবার করে খেলে। একবার নিজের হোম গ্রাউন্ডে খেলে, আরেকবার হচ্ছে অ্যাওয়ে গ্রাউন্ডে, মানে অন্য দলের হোম গ্রাউন্ডে খেলে। তো দুইবার করে খেলে, ওইগুলোকে আমরা বলি হচ্ছে সম্ভবত ডাবল রাউন্ড রবিন টুর্নামেন্ট, ঠিক আছে। রাউন্ড রবিন টুর্নামেন্ট বলতে বোঝায় যে টুর্নামেন্টে প্রত্যেকটা দলের সাথে একবার করে খেলবে, সেই ধরনের টুর্নামেন্টকে আমরা বলি রাউন্ড রবিন টুর্নামেন্ট। কোনো ধরনের এখানে কোনো কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল ফাইনাল নাই। প্রত্যেক দলের সাথে একবার করে খেলবে, এবং ওই হারা জিতার উপরে পয়েন্ট আছে। এবং সব দলের সাথে খেলা শেষে যার যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সেই হবে উইনার, ঠিক আছে। সো এটা হচ্ছে রাউন্ড রবিন টুর্নামেন্টের ডেফিনেশন। আর দুইবার করে খেললে ওটাকে সম্ভবত ডাবল রাউন্ড রবিন টুর্নামেন্ট বলা হয়। তো এখন এই রাউন্ড রবিন টুর্নামেন্টের শিডিউলিং, অর্থাৎ শিডিউল করা, কে কার সাথে খেলবে কোন রাউন্ডে, ঠিক আছে, এই জিনিসটা শিডিউল করা একটা অ্যালগোরিদম আমরা কনফিডেন্স এর সাহায্যে দিতে পারি। অ্যাকচুয়ালি রাউন্ড রবিন টুর্নামেন্ট শিডিউল করার অনেক অ্যালগোরিদম আছে, অনেক ওয়ে আছে। আর সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ট্রায়াল অ্যান্ড এরর মেথড তো আছে। আমার যদি ধরো এবিসিডি চারটা টিম থাকে, এবিসিডি বা এবিসি তিনটা টিম থাকে, তুমি ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে তো সবাইকে সবার সাথে খেলাতে পারবে, ঠিক আছে। বাট বুঝতেই পারতেছো, যখন আমাদের নাম্বার অফ টিমস বেশি হয়ে যাবে, তখন ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যাওয়াটা আসলে হাস্যকর। কারণ কার সাথে কে খেললো না খেললো এটা তো সবসময় ট্র্যাক করতে হবে। সো এই জন্য তখন বেশি সংখ্যক টিম হয়ে গেলে তখন আমাদের এরকম এফিসিয়েন্ট অনেক অ্যালগোরিদম আছে। তার মধ্যে হচ্ছে কনফ্লুয়েন্স দিয়েও একটা অ্যালগোরিদম আছে, সেটা আমরা এখন দেখবো যে কনফ্লুয়েন্স অ্যাপ্লাই করে কিভাবে রাউন্ড রবিন টুর্নামেন্ট শিডিউল করা যায় যে কোনো সংখ্যক টিমের জন্য, ঠিক আছে।
তো এখানে স্টেপগুলো আমি লিখে রাখছি, দেখো। স্টেপ 1, আমাদের দুই ধরনের ঘটনা ঘটতে পারে, যে টুর্নামেন্টে আইদার জোড় সংখ্যক টিম আছে অথবা বিজোড় সংখ্যক টিম আছে। দুটাই হতে পারে, 10টা টিম হতে পারে, 9টা টিম হতে পারে। তো দুইটা কেসই আমরা এখানে হ্যান্ডেল করব। যে প্রথমে যদি এন যদি জোড় হয়, এন হচ্ছে আমাদের নাম্বার অফ টিমস, কয়টা টিম আছে, ছোট ছোট হাতের এন যেটা। তো যদি জোড় সংখ্যক টিম থাকে, তো সবগুলো টিমকে তুমি প্রথমে নামকরণ করবা, যে টিম 1 2 3 আপ টু এন পর্যন্ত। আমার যদি 4টা টিম থাকে, তাহলে টিম 1 টিম 2 টিম 3 টিম 4, এই 4 পর্যন্ত আমি নাম্বারিং করব। নাম্বারিং করে ক্যাপিটাল এন আর একটা নাম্বার, সেটাকে সেট করব ওই আমাদের যে কয়টা টিম আছে সেটা সমান। তার মানে আমার এই যদি জোড় হয়, সেক্ষেত্রে আমাদের এই যে 4টা টিমের ক্ষেত্রে n ইকুয়াল টু ক্যাপিটাল n ইকুয়াল টু 4 সেট হবে। আচ্ছা, আর যদি আমাদের বিজোড় সংখ্যক টিম থাকে, অর্থাৎ আমাদের যদি ধরো 5টা টিম থাকে, বা আচ্ছা 5টাই চিন্তা করি, 5টা টিম থাকলে যেটা করতে হবে, অ্যাড এ ডামি টিম অ্যাজ দ্য n প্লাস ফার্স্ট টিম। অর্থাৎ আমাদের টিম আছে 5টা, তাহলে আমাদের 5টা টিমের সাথে আরেকটা ডামি টিম অ্যাড করে নিব। এটা কেন অ্যাড করবো? এটা হচ্ছে আমাদের শিডিউলিং এর সুবিধার জন্য, ঠিক আছে? কনফ্লুয়েন্সের মাধ্যমে যাতে আমাদের শিডিউলিং এ কোনো ঝামেলা না হয়। তো 5টা টিম অলরেডি আছে, সেই 5টাকে লেবেল করব হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। আর সেই সাথে n+1, তার মানে আরেকটা টিম, এই 6 নাম্বার টিম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাই, বাট আমি ভার্চুয়াল টিম হিসেবে চিন্তা করতে পারো, আমি দিলাম, ঠিক আছে? এই 6 নাম্বার টিমের সাথে যেই টিমের খেলা পড়বে, যদি আমি শিডিউল করে দেখি যে 6 নাম্বার টিমের সাথে 3 নাম্বার টিমের খেলা পড়ছে, তার মানে অ্যাকচুয়ালি 3 নাম্বার টিম ওই রাউন্ডে কোনো ম্যাচ খেলবে না, ঠিক আছে? কারণ 6 নাম্বার টিম তো আসলে এক্সিস্ট করে না, এটা হচ্ছে ভার্চুয়ালি এক্সিস্ট। এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য দিচ্ছি, যাতে ক্যালকুলেশন করতে গেলে কোন টিমের সাথে মানে এমন যাতে না হয় যে একই রাউন্ডে 3-এর সাথে 5-এরও খেলা পড়ছে, 2-এর সাথে 5-এরও খেলা পড়ছে, তাহলে তো সমস্যা। কারণ একই টিম তো আর 2 টিমের সাথে একসাথে খেলতে পারবে না একই দিনে। সো এই ধরনের কমপ্লিকেসি এড়ানোর জন্যই হচ্ছে আমাদের এই বিজোড় সংখ্যক হইলে এই একটা ডামি টিম অ্যাড করতে হবে। সো বিজোড় সংখ্যক টিম আমাদের যদি এরকম 5টা টিম থাকে, তাহলে নতুন আরেকটা টিম আমরা 6 নাম্বার টিম হিসেবে অ্যাড করব, এটাকে আমরা বলতেছি ডামি টিম। আর সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল এনটা সেট করতে হবে এই যে 6 n+1, অর্থাৎ আমাদের অরিজিনাল টিম ছিল জোড় সংখ্যক, বিজোড় সংখ্যক n, তো সেটার সাথে 1 যোগ করে এই যেটা হবে সেটাকে আমরা ক্যাপিটাল এন বলবো। তাহলে চিন্তা করে দেখো, আমাদের অরিজিনাল টিম সংখ্যা জোড় হোক বা বিজোড় হোক, ক্যাপিটাল এন যেটা আছে সেটা সবসময় আমাদের কি হবে? জোড় সংখ্যা হবে ক্যাপিটাল এনটা। কারণ আমরা অরিজিনাল টিম সংখ্যা যদি জোড় হয়, তাহলে ক্যাপিটাল এন সেট করতেছি সেটা সমান, তাহলে ক্যাপিটাল এনও জোড়। আর যদি অরিজিনাল টিম সংখ্যা বিজোড় হয়, তাহলে ক্যাপিটাল এন সেট করতেছি তার সাথে 1 যোগ করে n+1, তার মানে সেই ক্ষেত্রেও আমাদের ক্যাপিটাল এনটা একটা জোড় সংখ্যা হবে। আচ্ছা, দেন স্টেপ 2, এখন আমাদের ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে কে কার সাথে খেলবে সেই জিনিসগুলো হিসাব করতে হবে। তো এইটা হিসাব করার জন্যই এই ফর্মুলাটা দেওয়া হয়েছে। এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, দেখো, যে কোনো রাউন্ড কে তে কে এর ভ্যালু যদি 1 হয়, তার মানে রাউন্ড 1, কে এর ভ্যালু যদি 2 হয়, রাউন্ড 2। তো যে কোনো রাউন্ড কে তে আমরা এই কনগ্রুয়েন্সটা যদি সলভ করি, যে i প্লাস জে কনগ্রুয়েন্ট টু কে মোড n-1, n এর ভ্যালু তো অলরেডি আমরা স্টেপ 1 এ সেট করে আসছি, তাই না? তো n এর ভ্যালু আমরা জানি, তো n-1 যত হবে তত আমার মোড হিসেবে নিতে হবে, এবং i প্লাস জে কনগ্রুয়েন্ট টু কে, এখানে আমরা কে এর ভ্যালু কি বসাবো? কে এর ভ্যালু বসাবো রাউন্ড অনুযায়ী। ধরো আমি ফার্স্ট রাউন্ডে কে কার সাথে খেলবে হিসাব করতে চাচ্ছি, তাহলে কে এর ভ্যালু ফার্স্ট রাউন্ডের জন্য কে এর ভ্যালু হবে 1। আর এরপরে আই আর জে, এখানে দুইটাই আননোন না, আমরা এই আই এর জন্য সলভ করব, ঠিক আছে? অর্থাৎ আমরা এই টিম 1 এর সাথে কে খেলবে সেটা যদি বের করতে চাই, তাহলে আই এর ভ্যালু বসাবো, আই হচ্ছে টিম আই, তার মানে আই এর ভ্যালু 1 বসাবো। এই 1 প্লাস জে কনগ্রুয়েন্ট টু কে, এটা সলভ করব। সলভ করে জে এর যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুর সাথে আমরা টিম 1 কে পেয়ার করব, ঠিক আছে? অর্থাৎ এই যে দেখো, যে i প্লাস জে কনগ্রুয়েন্ট টু কে মোড n-1 ফর ইচ i ইজ ইকুয়াল টু 1 টু n-1। এই i এর ভ্যালু 1 বসায় এটা সলভ করলে তুমি j এর একটা ভ্যালু পাবা, i এর ভ্যালু 1 বসায় এবং k এর ভ্যালু 1 বসায়, তার মানে ফার্স্ট রাউন্ডে টিম 1 এর সাথে কে খেলবে সেটা জানতে চাচ্ছি। সেটা জানার জন্য এটাকে সলভ করবা, সলভ করে যেটা পাবা সেটার সাথে পেয়ার করতে হবে। তবে পেয়ার করার সময় একটা কন্ডিশন আছে, সেটা আসতেছি। একইভাবে i ইজ ইকুয়াল টু 2, আমার টোটাল
টিম আছে কয়টা? টোটাল টিম আছে ক্যাপিটাল সরি স্মল এন সংখ্যক, ঠিক আছে? আহ, আমাদের অ্যাকচুয়ালি এখানে যদি n-1 পর্যন্ত দেয়া আছে স্মল এন সংখ্যক, হ্যাঁ এটা ঠিক আছে, n-1 স্মল এন সংখ্যক পর্যন্ত আসলে যাওয়া লাগে না, ঠিক আছে? আমরা এক্সাম্পলে গেলেই দেখবো তার আগেই সবগুলো পেয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানে আসলে দেখা যাবে তুমি অর্ধেক পর্যন্ত গেলেই চলবে, কারণ যতগুলো টিম তার অর্ধেক সংখ্যক যদি পেয়ার হয়ে যায় তাহলেই তো আসলে আমার সবগুলোই পেয়ার হয়ে যাবে। মানে 1 2 3 4 চারটা টিম যদি থাকে, তুমি 1 আর 2 এর জন্য যদি কে 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 কার সাথে খেলবে পেয়ে যাও, তাহলেই তো দেখা যাবে যে আর বাকিগুলো অটোমেটিক পেয়ার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন সেটা আমরা এক্সাম্পলে গেলে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হবো। তো এই পেয়ার করার সময় একটা কন্ডিশন হচ্ছে যে যদি আমি দেখি যে এমন যদি হয় যে ধরো তুমি এই i ইজ ইকুয়াল টু 1 বসালা, 1 প্লাস জে কনজুগেট টু 1, এটা সলভ করতে গেলা, মোড হচ্ছে আমার ওই n-1 যা আছে মোড, একটা এখানে একটা মোড আছে ধরো। তো এটা সলভ করে জে এর ভ্যালুও যদি তুমি 1ই পাও, ঠিক আছে? এই জিনিসটাকে সলভ করে যে টিম 1 এর জন্য আমি সলভ করতে চাচ্ছি যে টিম 1 রাউন্ড 1 এ কোন টিমের সাথে খেলবে। এখন জে এর ভ্যালু আমি 1 পাইলাম, তাহলে তো ঝামেলা, ঠিক আছে? ঝামেলা মানে কি? কারণ টিম 1 এর সাথে টিম 1ই খেলবে, এটা তো আসলে সম্ভব না, ঠিক আছে? একই রাউন্ডে, তো একই রাউন্ডে কোনো রাউন্ডেই সম্ভব না, টিম 1 এর সাথে তো টিম 1 খেলা সম্ভব না। তো সেই ক্ষেত্রে এই জন্য এখানে কন্ডিশন হচ্ছে যদি জে এর ভ্যালু আই এর সমান না হয় সেই ক্ষেত্রে তুমি আই এর সাথে জে পেয়ার করতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি জে এর ভ্যালু আই এর সমান হয়ে যায় তাহলে আই কে পেয়ার করতে হবে আমাদের লাস্ট যেই টিম আছে, ক্যাপিটাল এনথ টিম, ঠিক আছে, তার সাথে পেয়ার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে রুলস। অর্থাৎ তখন তুমি এই যে ওয়ান, যদি জে এর ভ্যালু 1 পাও সাপোজ, তাহলে 1 এর সাথে 1 তো আর খেলা সম্ভব না, তখন তুমি যদি তোমার ক্যাপিটাল এন এর ভ্যালু সাপোজ যদি ক্যাপিটাল এন এর ভ্যালু 6 হয়, তাহলে তুমি 1 এর সাথে টিম 6 এর পেয়ার করে দিবা, ঠিক আছে? আচ্ছা, আর আমরা অলরেডি বলে আসছি যে যদি আমাদের টিম সংখ্যা যদি বেজোড় হয় তাহলে আমাদের একটা ডামি টিম থাকবে, এবং সেই ডামি টিমের সাথে যারা পেয়ার হবে তারা হচ্ছে ওই রাউন্ডে একটা বাই পাবে। বাই পাবে বলতে তারা ওই রাউন্ডে কোনো গেম খেলবে না, ঠিক আছে? এটা তো আগেই বলে আসলাম। তো স্টেপ 3 হচ্ছে আমাদের এই আহ, যে প্রত্যেক রাউন্ডের জন্য যেই পেয়ারিংটা, এটা আমাদের সবগুলো রাউন্ডের জন্য কমপ্লিট করতে হবে। অর্থাৎ টোটাল রাউন্ড হবে হচ্ছে আমাদের ক্যাপিটাল n-1 সংখ্যক রাউন্ড হবে, এন এর ভ্যালু যাই হোক, ক্যাপিটাল এন যত হবে তার চেয়ে একটা কম রাউন্ড হবে, ঠিক আছে? তো এই তত রাউন্ড পর্যন্ত আমি এই স্টেপ 2টা রিপিট করব। কে ইজ ইকুয়াল টু 1 এর জন্য সবগুলো পেয়ার বের করব, কে ইজ ইকুয়াল টু 2 এর জন্য আপ টু কে ইজ ইকুয়াল টু n-1 এর জন্য। তাহলেই n-1টা রাউন্ডের জন্য প্রত্যেক রাউন্ডে কে কার সাথে খেলবে বের হয়ে যাবে, তাহলে আমাদের শিডিউলটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? একটা এক্সাম্পল দেখি, তাহলে যদি কারো কোনো এখনো কনফিউশন থাকে সেটা আশা করি দূর হয়ে যাবে। আর তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তখন কোশ্চেন করে আগে এক্সাম্পলটা দেখে আসি। আচ্ছা দেখো, এখানে আমাদের 5টা টিম দেওয়া আছে। 5টা টিমের জন্য আমাদের হচ্ছে রাউন্ড রবিন শিডিউল করতে হবে, এবং সেই সাথে টোটাল নাম্বার অফ গেমস ইন দ্য টুর্নামেন্টে টোটাল কয়টা গেম হবে সেটাও বের করতে হবে। আচ্ছা, সো আমাদের প্রথম কাজ হচ্ছে যে যেহেতু নাম্বার অফ টিম হচ্ছে অড, তাহলে আমাদের প্রথমে ওই 1 2 3 4 5 পর্যন্ত আমরা হচ্ছে লেবেল করলাম, এবং সাথে একটা ডামি টিম অ্যাজ টিম নং 6 নাম্বার টিম হিসেবে অ্যাড করলাম। তাহলে আমাদের ক্যাপিটাল এন বাই আমাদের অ্যালগোরিদম ক্যাপিটাল এন হবে হচ্ছে স্মল এন প্লাস 1, তার মানে 5 প্লাস 1 সমান 6। ওকে, ফাইন। তো নেক্সট হচ্ছে আমাদের এই প্রত্যেকটা রাউন্ডের জন্য সলভ করতে হবে। প্রথম রাউন্ড ওয়ান মানে আমাদের কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 1। তো এখন আমরা প্রথমে রাউন্ড ওয়ানে টিম 1 কার সাথে খেলবে সেটা জানতে চাচ্ছি। তাহলে টিম 1 এর জন্য আই এর ভ্যালু হচ্ছে, আই আর জে হচ্ছে টিম আমাদের, তো আই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের সলভ করতে হবে 1 প্লাস জে কনগ্রুয়েন্ট টু কে, কে যেহেতু অলরেডি 1 আছে, রাউন্ড 1 যেহেতু, তাহলে কে এর ভ্যালু 1। আর মোড হচ্ছে ক্যাপিটাল n-1, ক্যাপিটাল এন কত ছিল 6, 6 মাইনাস 1 হচ্ছে 5। তার মানে আমাদের সলভ করতে হবে 1 প্লাস জে কনগ্রুয়েন্ট টু 1 মোড 5। তো এটাকে যদি সলভ করি আমরা 1 প্লাস জে কনগ্রুয়েন্ট টু 1 মোড 5, এটা সলিউশন তো ভেরি ইজি, 1 মাইনাস 1, তাহলে জে কনগ্রুয়েন্ট টু 0 মোড 5। এখন জিরো, জে কনগ্রুয়েন্ট টু 0, 0 তো কোনো টিম নাই, তাহলে এটাকে আবার 0 0 এর সাথে কনগ্রুয়েন্ট হওয়া মানে কি 5 এর সাথে কনগ্রুয়েন্ট হওয়া, মোড 5।
তাই না? যেহেতু মডুলাস 5 এর সাপেক্ষে 0 আর 5 হচ্ছে একই ইকুইভ্যালেন্স ক্লাস, ঠিক আছে, কনগ্রুয়েন্স ক্লাস। তাহলে টিম 5 তো আছে নাকি? টিম 5 আমাদের এক্সিস্ট করে। তাহলে যে কনগ্রুয়েন্ট টু 5 পাইলাম আমরা, মোট 5। এখন যেহেতু আমাদের আই এর ভ্যালু হচ্ছে কত, 1, আই হচ্ছে 1 আর জে হচ্ছে 5, এই দুটো যেহেতু নট ইকুয়াল, তাহলে আমরা একজন আরেকজনের সাথে পেয়ার করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে টিম 1 উইল প্লে টিম 5 ইন রাউন্ড 1। টিম 1 এরটা পাইলাম, ঠিক আছে। এখন টিম 1 আর টিম 5 পেয়ার হয়ে গেছে। এবার হচ্ছে টিম 2 এর জন্য রাউন্ড 1ই আছি এখন আমরা। টিম রাউন্ড 1 এ টিম 2টা কার সাথে খেলবে? তো 2 এর জন্য i ইকুয়াল টু আবার 2 বসাবো। 2 বসায় 2 প্লাস জে কনগ্রুয়েন্ট টু 1ই হবে, কারণ রাউন্ড 1ই তো আছি এখন। তো এটা সলভ করতে হবে, মোট 5। তো সেটা যদি সলভ করো সিমিলার ওয়েতে, জে কনগ্রুয়েন্ট টু পাবা 4, তাহলে এই 2 আর 4 এই দুটো যেহেতু ইকুয়াল না, সুতরাং টিম 2 উইল প্লে টিম 4 ইন রাউন্ড 1। ওকে, এটাও হয়ে গেল। এবার আসো i ইকুয়াল টু 3 এর জন্য। তো i ইকুয়াল টু 3 এর জন্য যদি আমরা সলভ করি, 3 প্লাস জে কনগ্রুয়েন্ট টু 1 মোট 5, এই কনগ্রুয়েন্সটা সলভ করলে জে এর ভ্যালুও দেখো চলে আসে, জে কনগ্রুয়েন্ট টু 3 মোট 5, ঠিক আছে। তুমি এটাকে তো আর আসলে রিডিউস করেও লাভ নাই, কারণ এটাই তো সবচেয়ে রিডিউস ফর্ম। আর এটার সাথে আমি যদি অন্য ইকুইভ্যালেন্স ক্লাস করি তারও লাভ নাই। 5 যোগ করলে আসে যে কনগ্রুয়েন্ট টু 3 এর জায়গায় আসবে 8, তো 3 8 বলতে কিছু নাই, ঠিক আছে। তারপরে বা 5 বিয়োগ করলে আসবে যে কনগ্রুয়েন্ট টু -2, সেটাও তো আসলে নাই, -2 কিনো নাই। তো এটাই আসলে রিডিউস ফর্ম। এখন এই যে যেহেতু আই এর সমান, আমাদের টিম আই এর জন্য i ইকুয়াল টু 3 এর জন্য আমরা খুঁজতেছি। তো যেও পাইছি 3, দুইটা যদি ইকুয়াল পাইছি, তাহলে টিম 3 কে আমরা পেয়ার করব কার সাথে? টিম 3 ইজ পেয়ার্ড উইথ টিম ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন যেই টিমটা আছে, তো ক্যাপিটাল এন এর ভ্যালু আমাদের কত এখানে? 6। তার মানে আমাদের টিম 6 এর সাথে পেয়ার করতে হবে এই থার্ড টিমটাকে। তাহলে টিম 6টা মানে হচ্ছে আমাদের কি অ্যাকচুয়ালি ডামি টিম। তার মানে সে হচ্ছে আসলে এই রাউন্ডে এই টিম 3 আসলে টিম ওই ডামি টিমের সাথে খেলবে, তার মানে কোনো গেম খেলবে না অ্যাকচুয়ালি। তার মানে 1 নম্বর রাউন্ডে সে হচ্ছে বাই পাবে, টিম 3টা একটা বাই পাবে। ওকে, সো এখন তাহলে আমাদের একের সাথে গেল 5, 2 এর সাথে গেল হচ্ছে 4, আর 3 পাইলো হচ্ছে বাই। বাই মানে হচ্ছে 3 গেল 6 এর সাথে। তাহলে অলরেডি 4 5 যেহেতু চলে গেছে, আর 6ও চলে গেছে, তাহলে তো আর দরকার নাই, ঠিক আছে। মানে টিম 4 5 অলরেডি পেয়ার হয়ে গেছে, আর টিম 6ও পেয়ার হয়ে গেছে। সুতরাং উই ডোন্ট নিড টু সলভ ফর i ইকুয়াল টু 4 5। বাকিগুলোর জন্য আমাদের আর পেয়ার করার প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে রাউন্ড ওয়ানটা কমপ্লিট। এখন একইভাবে আমরা বলছি কি টোটাল রাউন্ড হবে কয়টা? ক্যাপিটাল n-1 সংখ্যক রাউন্ড হবে, ঠিক আছে। তো আমাদের এখানে ক্যাপিটাল এন হচ্ছে কত? 6। তার মানে টোটাল 5টা রাউন্ড হবে। টোটাল রাউন্ড হবে 5টা। তো আমরা রাউন্ড ওয়ানটা আমি এখানে সলভ করে দেখাইছি তোমাদের। তো বাকি যে রাউন্ড গুলো আছে, কেস গুলো 2 3 4 5, এগুলো নিজেরা করে ফেলবা। তো নিজেরা করে ফেললে প্রত্যেক রাউন্ডে এরকম কে কার সাথে পেয়ার হবে বের করলে আলটিমেটলি তারপরে এই শিডিউলটাকে টেবুলার ফর্মে লিখতে হবে। প্রশ্ন যদি বলা নাও থাকে, তাও তোমরা লাস্টে ফাইনালি শিডিউলটা টেবুলার ফর্মে দিয়ে দিবে অবশ্যই, ঠিক আছে। সো এখানে দেখো এই যে রাউন্ড ওয়ান একটু আগে আমরা যেটা সলভ করছি, যে টিম ওয়ান ছিল 5-এর সাথে রাউন্ড ওয়ানে, 2 ছিল 4 এর সাথে, আর টিম 3 ছিল বাই, ঠিক আছে। এখানে আবার টিম 6 লিখো না কেউ। টিম 6 অ্যাকচুয়ালি আমরা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য অ্যাড করছি, বাট আমাদের অ্যাকচুয়ালি লিখতে হবে বাই, দ্যাট মিন্স তারা কোনো গেম খেলবে না ওই রাউন্ডে। টিম 4 হচ্ছে, তাহলে 2 যেহেতু 4 এর সাথে, তাহলে 4 তো অবশ্যই 2 এর সাথে ওই রাউন্ডে। 1 5 এর সাথে, তার মানে 5 1 এর সাথে, ঠিক আছে। তো সিমিলার ওয়েতে রাউন্ড 2 তে আসবে এরকম 3 4 5 সবগুলো এখানে দেওয়া আছে। আর নিচে এই যে ক্যাপশন দিয়ে দিবা, রাউন্ড রবিন টুর্নামেন্ট শিডিউল ফর 5 টেস্ট। তো এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই রাউন্ড রবিন টুর্নামেন্ট শিডিউলিং এর ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ফার্স্ট রাউন্ডটা তো এমনি বোঝা যায় স্যার, যে কোনটার সাথে কার হবে অলওয়েজ। ওটা স্যার ফার্স্ট রাউন্ডটা তো এমনি দেখলেই বোঝা যায় কোনটার সাথে কার হবে, যে একটা মাঝখানেরটা বাদ পড়ে যাবে অড হ্যাঁ, অডের তুমি জন্য যদি হইলে। তুমি 4টা রাউন্ড পর্যন্ত টেবিল
দিয়ে দিলে 5 নাম্বার রাউন্ড তো তুমি বুঝতেই পারতেছো যার সাথে খেলা বাকি আছে, যেমন টিম 1 5 এর সাথে খেলছে, 2 এর সাথে খেলছে, 3 এর সাথে খেলছে, তাহলে বাকি আছে 4 এর সাথেই হবে। ওভাবেও আমরা করতে পারি, ঠিক আছে, কিন্তু কনফিডেন্স অ্যাপ্লাই করে তোমাকে যখন করতে বলবে সবগুলো রাউন্ডই কনফিডেন্স অ্যাপ্লাই করেই করবা, ঠিক আছে। 4টা করে, আর পরীক্ষা যদি সময় না থাকে সেটা আলাদা ব্যাপার। সময় না থাকলে তুমি 4 রাউন্ড প্রতি করে 5 নাম্বারটা জাস্ট দেখে দেখে বসায় দিলা, বাট সেটা তো আসলে মানে কনফিডেন্স ইউজ করে করা হলো না, মানে অ্যালগরিদম ফলো করে আসলাম না আমরা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। তো টোটাল নাম্বার অফ গেম বের করতে বলছিল, ঠিক আছে। তো এখানে দেখো ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ টিমস জোড় বা বেজোড় যাই হোক, আমাদের টোটাল সবসময় এতগুলো গেম পাওয়া যাবে। যদি নাম্বার অফ টিম যদি জোড় হয় তাহলে সেই ক্ষেত্রে n-1 সংখ্যক রাউন্ড হয় এবং প্রত্যেকটা রাউন্ডে হচ্ছে n/2 সংখ্যক গেম হয়। কারণ নাম্বার অফ টিম যদি জোড় হয়, 4টা যদি টিম থাকে তাহলে তো তুমি দুইটা দুইটা করে পেয়ার করা সম্ভব। মানে একটা গেম খেলতে তো দুইজনকে লাগবে, 2টা টিম লাগবে, তার মানে ঠিক অর্ধেক সংখ্যক গেম হবে প্রত্যেক রাউন্ডে, ঠিক আছে। এই জন্যই জোড় সংখ্যক টিম হলে প্রত্যেক রাউন্ডে তার অর্ধেক সংখ্যক গেম হবে এবং টোটাল রাউন্ড হবে টোটাল টিম সংখ্যার চেয়ে একটা কম। তাহলে প্রত্যেক রাউন্ডে n/2 সংখ্যক গেম, টোটাল রাউন্ড হচ্ছে n-1টা, তাহলে জাস্ট n/2 ইন্টু n-1 হচ্ছে টোটাল নাম্বার অফ গেমস। আর যদি n যদি অড হয় তাহলে যে একটু আগে আমরা যেমন দেখলাম n যখন 5 ছিল তখন আমাদের যে ফার্স্ট রাউন্ডে আমরা 5টার জন্য আমরা তো ওই যে একটা টিমকে তো পেয়ার করতে পারবো না, সেই টিমটা বাই বাই পেয়ে যাবে, আর বাকি দুইটা দুইটা করে পেয়ার হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা n-1/2 সংখ্যক গেম পাবো প্রত্যেক রাউন্ডে, ঠিক আছে। প্রত্যেক রাউন্ডে n-1 ডিভাইডেড বাই 2 সংখ্যক গেম পাওয়া যাবে এবং একটা গেম বাই পাওয়া যাবে প্রত্যেক রাউন্ডে। আর টোটাল রাউন্ড সেই ক্ষেত্রে হবে ওই যে কয়টা টিম আছে সেই কয়টা টিমের সমান। 5টা টিম আছে, 5টা রাউন্ড ছিল আগের এক্সাম্পলে, তো সেই ক্ষেত্রে আমাদের ওই তার মানে টোটাল নাম্বার অফ গেম হবে n-1/2, প্রত্যেকটা রাউন্ডে n-1/2 সংখ্যক গেম, আর টোটাল রাউন্ড হচ্ছে nটা, n ইন্টু n-1/2। তার মানে জোড় সংখ্যক টিম হোক আর বিজোড় সংখ্যক টিম হোক, আমাদের টোটাল নাম্বার অফ গেমস n ইন্টু n-2 হবে। আচ্ছা, এটা n ইন্টু n-1/2 হবে, এটা আসলে রাউন্ড সংখ্যা আর গেম সংখ্যা দিয়ে না চিন্তা করে তোমরা যে আমাদের যে বিন্যাস সমাবেশের কনসেপ্ট থেকে পেয়ারিং কিভাবে করা যায় সেখান থেকে বের করতে পারো, ঠিক আছে, একই ফর্মুলা আসবে। তো এখানে তো আমাদের ওটা টার্গেট না, সেজন্য আমি ওদিকে গেলাম না। তো এখন এখানে একটা কোশ্চেন দেয়া আছে, দেখো আমি যে এই যে অ্যালগরিদমটা আমি তোমাদের কাছ থেকে এই কোশ্চেনটাই আশা করছিলাম, ঠিক আছে, বাট তুমি কোশ্চেনটা করো নাই। যে আমি যে অ্যালগরিদমে বলছি যে এই যে এখানে যে একটা ডামি টিম অড নাম্বার হলে একটা ডামি টিম অ্যাড করতে হবে এবং তারপরে হচ্ছে যদি আমি কনফিউজটা সলভ করে যখন আমি দেখবো যে একই টিমের সাথে পড়ে যাচ্ছে তখন আমি হচ্ছে ডামি টিমের সাথে অ্যাড করবো, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই একই সেম টিমের সাথে সেম টিমের খেলা প্রত্যেক রাউন্ডেই কি পড়বে কিনা, ঠিক আছে, এটা কি গ্যারান্টেড কিনা, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে টেবিলে দেখো প্রত্যেক রাউন্ডেই একটা করে বাই আছে, লজিক্যালি আমাদের অবশ্যই একটা করে বাই আমি বাস্তবে অবশ্যই লাগবে, কারণ যেহেতু টিম হচ্ছে 5টা, আমি তো অবশ্যই দুইজন দুইজনের করে পেয়ার করতে গেলে একজন তো বাকি থেকে যাবে প্রত্যেক রাউন্ডে। এখন সেটা তো হচ্ছে আমি বাস্তব সেন্স থেকে চিন্তা করলে অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি আমার ফর্মুলায় যে এটা সবসময় জেনারেট হবে সেটার গ্যারান্টি কি? অর্থাৎ আমি ওই কনফ্লুয়েন্স সলভ করতে গেলে সবসময় যে এই কেসটা তৈরি হবে যে আমার ওই একটা আই এর জন্য যে এর ভ্যালুও ঠিক সেম আই এর সমান আসবে, যার ফলে আমি ওই টিম আইটাকে আমি ওই বাই টিম যেটা ডামি টিম সেটার সাথে পেয়ার করবো। এটা প্রত্যেক রাউন্ডেই এরকম একটা সলিউশন আমি পাবো, আই প্লাস জে যখন আমি সলভ করব তখন এই এরকম একটা সলিউশন যে পাওয়া যাবে প্রত্যেক রাউন্ডেই, সেটার গ্যারান্টি কি? এই কোশ্চেনটা আস্ক করা উচিত ছিল, ঠিক আছে। যে যদি আমি এমন হয় যে এরকম গ্যারান্টি যদি না থাকে তাহলে তো এমন হতে পারে যে কোনো আই এর জন্যই আমি ঠিক সেম একটা জে পাচ্ছি না, তাহলে তো আমি টিম 6 এর সাথে আমি পেয়ার করতে পারবো না ডামি টিমের সাথে, বা বাই কোনটা কে পাবে সেটা ডিসাইড করতে পারবো না, ঠিক আছে। তাহলে এই গ্যারান্টিটা আমাদের দরকার, ঠিক আছে। তো এই গ্যারান্টিটাই হচ্ছে এখানে প্রুফ করতে বলা হয়েছে। সেটা তো গ্যারান্টেড হওয়ার কথা না, সবগুলা যেহেতু এখানে এনটা যেহেতু অড,
এটাকে আমি ইভেন বানাই, তারপরে হচ্ছে আমি পেয়ার করতেছি, তাহলে তো একটাতে এক্সট্রা টিম থেকেই যাবে। না না, আমি বলতেছি তুমি যে সেম আই ইজ ইকুয়াল টু জে এরকম একটা সলিউশন পাবা, ওখানে অ্যালগরিদমের কন্ডিশনটা কি যে আই ইজ ইকুয়াল টু জে হলে তুমি তখন আই কে টিম 6 এর সাথে পেয়ার করবা, ঠিক আছে, হ্যাঁ। মানে ক্যাপিটাল এন টিমের সাথে। ক্যাপিটাল এন টিমটা কিন্তু ভার্চুয়াল টিম, ঠিক আছে। হুম। তো এখন এই আই ইজ ইকুয়াল টু জে একটা সলিউশন যে আসবেই প্রত্যেক হ্যাঁ, রাউন্ডে এটা তো সব আয়ের গ্যারান্টেড জন্য, না। এটা তো গ্যারান্টেড, সেই জিনিসটাই প্রমাণ করতে হবে। আচ্ছা, সেই জিনিসটাই প্রমাণ করতে বলতেছে যে there will always be a team I such that the congruence I plus j congruent to k mod n minus 1 has the solution j is equal to I। এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে বলতেছে যে I is equal to j এরকম একটা সলিউশন সব যে কোনো k এর ভ্যালুর জন্য, এবং যে কোনো রাউন্ডেই এরকম একটা সলিউশন অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে, এই জিনিসটাই প্রমাণ করতে বলতেছে। তাহলে এই মানে তুমি যেটা বলতেছো যে যেহেতু নাম্বার অফ এন যেহেতু ইভেন, তাহলে তো অবশ্যই টিম 6 কারো না কারোর সাথে পেয়ার হবে নাকি, তুমি ওই সেন্স থেকে বলতেছো? হ্যাঁ হ্যাঁ। না এখানে তো আমরা হচ্ছে ওটা তো হচ্ছে আমি যদি ট্রায়াল এন্ড এরর হিসেবে চিন্তা করি, তাহলে নাম্বার অফ টিম যদি যেহেতু ইভেন, সেই কারণে আমাদের অবশ্যই দুইটা দুইটা করে পেয়ার করলে তো সবাই পেয়ার হয়ে যাবে, টিম 6 এর সাথে পেয়ার হবে। সেটা হচ্ছে কনগ্রুয়েন্সের বাইরে গিয়ে চিন্তা করতেছি, বাট কনগ্রুয়েন্স দিয়ে চিন্তা করলে আমি তো মোড নিচ্ছি হচ্ছে n - 1 n পর্যন্ত, - 1, হ্যাঁ 5 ঠিক আছে। নিচ্ছে। তখন আসলে গ্যারান্টেড কিনা, কনগ্রুয়েন্সের মাধ্যমে এটা গ্যারান্টেড কিনা, সেটা হচ্ছে আমাদের মানে টার্গেট, ঠিক আছে, বের করা। আচ্ছা, লজিক্যালি চিন্তা করলে অবশ্যই হবে, কিন্তু কনগ্রুয়েন্সের মাধ্যমেও যে সেম জিনিসটা হবে সেটাই আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। কারণ মোড n - 1 নিলে আমি কিন্তু সলিউশন গুলো পাবো হচ্ছে 0 1 2 আপ টু n - 2 পর্যন্ত, ঠিক আছে, যেহেতু মোড হচ্ছে আমার n - 1। সো সমান একটা সলিউশন যে পাওয়া যাবে সেটার গ্যারান্টি কি? এই এরকমও তো হতে পারে যে এক একটা আই এর জন্য আলাদা আলাদা জে এর সাথে কনগ্রুয়েন্ট, এই যে এই এই সেটের মধ্যে, ঠিক আছে, মানে আই আর জে সেম হলো না, সেরকম হতে পারে কিনা, ঠিক আছে, বা হবে না যে সেটা গ্যারান্টি, সেটাই সেজন্যই এই প্রমাণটা করতে বলতেছে। তো এখানে হিন্টস দেয়া আছে দেখো, যে কনগ্রুয়েন্স টুয়াইস এক্স কনগ্রুয়েন্ট এ মোড এম, এই ধরনের একটা কনগ্রুয়েন্স যদি তোমার দেয়া থাকে, তাহলে সেটার একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করবে যদি এবং কেবল যদি 2 আর m এর জিসিডি 1 হয়। এটা তো আমাদের লিনিয়ার কনগ্রুয়েন্সের যে একেবারে শুরুর দিকের থিওরেমের কন্ডিশন, যে আমাদের a এর মানে x এর কোএফিসিয়েন্ট আর হচ্ছে মডুলাস, তাদের যে জিসিডি, সেটার জিসিডি যদি 1 হয়, তাহলে আমাদের এই লিনিয়ার কনগ্রুয়েন্সের একটা ইউনিক সলিউশন আছে। এখন তাহলে এটা কিন্তু আসলে বলেই দিলাম, আসলে দেখি কেউ বলতে পারো কিনা যে এখান থেকে আসলে তাহলে কিভাবে গ্যারান্টি দিচ্ছে, এটা চিন্তা করো। এনিওয়ান? কারণ এম তো ইভেন আসলে। এম ইভেন না তো? মানে আমরা তো সবসময় বড় হাতের এন কে ইভেনই ধরছি। হ্যাঁ, বড় হাতের এন ইভেন। তাহলে তাহলে ঘটনাটা কি হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে, তুমি ঠিক দিকেই যাচ্ছ। এই লাইনটার দিকে একটু ভালো করে তাকাও, তারপরে এটার দিকে একটু তাকাও। ক্যাপিটাল এনটা সবসময় ইভেন, এই ইনফরমেশনটাও দরকার। এই ইনফরমেশনটা তো অলরেডি তোমার কাছে আছে, ক্যাপিটাল এন ইজ অলওয়েজ ইভেন। কারো মাথায় আসতেছে না? হ্যাঁ, শান্ত হোসেন ঠিক আছে। এম হচ্ছে অড, 2m, এম অড 2, দুটো হচ্ছে কো প্রাইম। হ্যাঁ ঠিক আছে, এখন সেটা তো বুঝলাম। শান্ত হোসেন আরেকটু আগাইছে, বলছে মানে এম বলতে শান্ত হোসেন তুমি বুঝাইছো n - 1, তাই তো? যে এন এন হচ্ছে আমাদের ইভেন, তাহলে n - 1টা হচ্ছে আমাদের অড, তাহলে আর 2 আর এই n - 1 যদি আমি এম এর জায়গায় তো আমার এখানে n - 1 যদি বসাই, তাহলে এটা অলওয়েজ জিসিডি 1 হবে, একটা ইভেন নাম্বার একটা অড নাম্বার, ঠিক আছে। 2 এর সাথে যে কোনো অড নাম্বারের জিসিডি তো অলওয়েজ 1ই হবে। তো তারপরে আরেকটু
তাহলে তাতে কি 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 প্রমাণ হলো এখানে আর যে স্যার জিসিডি 1 হলে সেটা তো স্যার এই যে এ কে অবশ্যই ডিভাইড করবে, আর মানে ডিভাইড করা মানে সেই হচ্ছে ক্ষেত্রে স্যার আমার এখানে এই কনগ্রুয়েন্সটা সলভেবল এটা জি স্যার। এখন এটার সাথে এটার রিলেশন কি মানে যখন আমরা জে ইজ ইকুয়াল টু আই পাবো আচ্ছা ঠিক আছে জে ইজ ইকুয়াল টু আই যখন পাবো তখন তো আসলে মানে জে ইজ ইকুয়াল টু আই সলিউশন যদি থাকতে হয় তার মানে জে এর ভ্যালু যদি আই হওয়া লাগে তার মানে অ্যাকচুয়ালি আমাদের 2i কনগ্রুয়েন্ট টু কে মোড n-1 এইটা সলভেবল হতে হবে তাই না বুঝাইতে পারছি কিনা কথাটা জি স্যার। আই জে এর ভ্যালু আই এর সমান হয়ে যাওয়া মানেই তো হচ্ছে দুইটাই আই হয়ে যাওয়া দ্যাট মিনস 2i কনগ্রুয়েন্ট টু কে মোড n-1 এই কনগ্রুয়েন্সটা সলভেবল হইতে হবে এই কনগ্রুয়েন্সটা সলভেবল হইলেই আমার আই আর জে সমান হবে আর এখন এই কনগ্রুয়েন্সটা সলভেবল সেটার গ্যারান্টি হচ্ছে কারণ 2 আর n-1 এই দুইজনের জিসিডি হচ্ছে 1 যেহেতু n ইজ অলওয়েজ ইভেন ঠিক আছে সো তার মানে আমাদের এটা গ্যারান্টেড যে আমরা এরকম একটা সলিউশন পাবো আই এর সমান একটা সলিউশন অলওয়েজ পাওয়া যাবে ওকে ঠিক আছে তাহলে রাউন্ড রবিন মোটামুটি এখানেই শেষ বইয়ে আরো এক্সাম্পলও আছে ইভেন মনে হয় হোম আর অ্যাওয়ে টিম দিয়েও একটা এক্সারসাইজ দেওয়া আছে তোমরা এটা দেখতে পারো তো পরীক্ষায় সাধারণত যে কোনো সংখ্যক টিমের জন্য এটা সাধারণত সবসময় থাকে যে অড বা ইভেন যে কোনো সংখ্যক একটা টিমের জন্য রাউন্ড রবিন শিডিউল করো করা কোনো টাফ ব্যাপার না জাস্ট এই ধরনের অঙ্কগুলা একটু লেন্দি আর কিছু না বুঝতেই পারতেছো যদি 7টা টিম দেয় তাহলে তোমার 7টা টিমের জন্য এই যে 7টা রাউন্ড হবে এই 7টা রাউন্ড ক্যালকুলেট করা ঠিক আছে তারপরে আবার সেগুলোকে কনফারেন্স গুলো খুব ইজি সলভ করা কারণ এখানে তো যোগ বিয়োগ ছাড়া আর কিছু নাই বড় কোনো কনফারেন্স আসবে না কিন্তু হচ্ছে অনেক লেন্দি হবে দেখবা যে 3-4 পেজ হবে সো একটু তাড়াতাড়ি হিসাব করে তাড়াতাড়ি লেখার অভ্যাস করতে হবে নাম্বার কিন্তু বেশি থাকবে না যেহেতু মানে এটা খুব কমপ্লিকেটেড প্রবলেম না আবার লাস্টে আবার একটা টেবিল করতে হবে আচ্ছা সময় না থাকলে টেবিল হাতে করে দিও আর সময় থাকলে রুলার টুলার দিয়ে করো কিন্তু আগে লেখা শেষ করি আচ্ছা এখন আমরা আসি নতুন আরেকটা টপিক সেটা হচ্ছে চেক ডিজিট তো এটাও খুবই মানে কি বলবো ওয়াইডলি ইউজড ঠিক আছে খুবই ওয়াইডলি ইউজড একটা জিনিস অনেক জায়গাতেই এটা ব্যবহার করা হয় এবং এটা নিয়ে অনেক কাজ মানে অনেকেই কাজ করছে অনেক আগে থেকেই কাজ করছে এবং এখনো কাজ করতেছে তো চেক ডিজিট জিনিসটা হচ্ছে কথা থেকেই বোঝা যায় যে ডিজিট দিয়ে কোনো কিছু চেক করা হচ্ছে ঠিক আছে ওখান থেকেই চেক ডিজিট নামের সাথে তার নাম থেকেই মিনিংটা বোঝা যাচ্ছে তো চেক ডিজিটের আইডিয়াটা হলো যখন সবাই অনেকেরই হয়তো ক্রেডিট কার্ড বা এটিএম কার্ড আছে তারপরে আমরা বারকোড বিভিন্ন পণ্যের গায়ে বারকোড দেখি তারপরে সিরিয়াল নাম্বার দেখি তারপরে এটা কি বলে আইএসবিএন বইয়ের পিছনে দেখবা বইয়ের পিছনে আইএসবিএন একটা নাম্বার থাকে একটা বারকোড তার নিচে একটা নাম্বার লেখা থাকে তো এই ধরনের নাম্বার গুলো দিয়ে আমরা আইডেন্টিফিকেশন নাম্বার যেগুলো বলি বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন নাম্বার পাসপোর্ট নাম্বার সেটাও এক ধরনের আইডেন্টিফিকেশন নাম্বার তোমার এনআইডি নাম্বার যেটা সেটাও এক ধরনের আইডেন্টিফিকেশন নাম্বার এই যে বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন নাম্বার গুলো এই নাম্বার গুলো তো সাধারণত অনেক বড় হয় ধরো মিনিমাম তো 4-5 ডিজিট হয় এবং 10-12-15 ডিজিট হয় তো যখন এই ডিজিট গুলো তুমি হচ্ছে লিখতে যাবা বা মানে সেটা টাইপ করে লিখো বা কোনো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজার মানে আমরা কোনো কিছু দিয়ে যখন ওই যে স্ক্যান করে সেটা যখন পড়ার চেষ্টা করি তখন সেই জিনিসটা ঠিক থাকতেছে কিনা অর্থাৎ যেটা লেখা আছে আমি সেটাই রিড করতেছি কিনা ঠিক আছে বা সেটাই টাইপ করছি কিনা এটা চেকিং এর একটা ওয়ে হচ্ছে এই চেক ডিজিট সিস্টেম ঠিক আছে যে আইডেন্টিফিকেশন নাম্বারে রিডান্ডেন্সি চেক used for error detection on identification numbers কথা রিডান্ডেন্সি মানে হচ্ছে যে জিনিসটা অতিরিক্ত বা দরকার নাই ঠিক আছে ওটাকে বলা হয় রিডান্ডেন্সি তো সিম্পল ব্যাপার একেবারে সহজ এক্সাম্পল দেই ধরো তুমি একজন তোমার এক ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলতেছো তো তুমি ওকে একটা 5 ডিজিটের একটা নাম্বার বলবা ঠিক আছে এখন তুমি হচ্ছে সেন্ডার সে হচ্ছে রিসিভার তুমি নাম্বারটা বলবা সে রিসিভ করবে এখন তুমি মুখে মুখে বললা ফর এক্সাম্পল ধরো যে তুমি বললা 1 2 3 4 5
এখন মোবাইলে অনেক সময় নাম্বার বলতে গেলে ওই পাশের জন তো সাধারণত ঠিকটাই লেখে, আবার অনেক সময় ভুলটাও তো লেখে, তাই না? তো এই এখন তুমি যেটা বলছো সে সেটাই লিখছে কিনা সেটা চেক করার জন্য তুমি বললা যে আমি এই এই 1 2 3 4 5 যে 5টা ডিজিট আমি বললাম, বলার পরে 6 নাম্বার ডিজিটটা আমি একটা স্পেশাল ডিজিট সেন্ড করব, ঠিক আছে? এই ডিজিটটা এই 5টা ডিজিটের উপর বেস করে ক্যালকুলেট করা। আমার আগের 5টা ডিজিট হচ্ছে 1 2 3 4 5। তো তুমি বললা যে আমার আগের 5টা ডিজিট যোগ করে তারপরে সেটাকে 10 মডুলাস 10 এর সাপেক্ষে রিডিউস করে যত হয় 6 নাম্বার ডিজিটটা আমি সেটা বলবো। তার মানে 1 2 3 4 5 তুমি যদি এইগুলোকে যোগ করো, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 হচ্ছে 14 আর 1 15, 15কে আমি যদি 10 এর সাপেক্ষে রিডিউস করি তাহলে আমার সেই রিডিউস ভ্যালুটা হচ্ছে কত 5। তাহলে 6 নাম্বার ডিজিটটাও তুমি 5 পাঠাবা। এখন যে রিসিভার সে 6 নাম্বার ডিজিট সে 5 পাইলো, আগের ডিজিট গুলো তাহলে তারও তো আগের ডিজিট গুলো সে যদি ঠিকভাবে রিসিভ করে থাকে আগের ডিজিট গুলো, তাহলে তারও আগের ডিজিট গুলো যোগ করে যত হয় সেটাকে মডুলাস 10 এর সাপেক্ষে রিডিউস করলে তারও 6 নাম্বার ডিজিটটা 5 আসা লাগবে। এখন সে যদি বাই চান্স ধরো কোনো একটা ডিজিট এখানে ভুল লিখে থাকে তাহলে তো আর সেই 5টা সে এই 6 নাম্বার ডিজিটটা তখন সে মিলবে না রিডিউস করলে, ঠিক আছে? বেসিক আইডিয়াটা হচ্ছে এটাই। এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে যখন এই কম্পিউটারে যখন ডাটা ট্রান্সফার করতে গেছে তখন আসলে আমরা কম্পিউটারে যখন বাইনারি ডিজিট সেন্ড করি, অ্যাকচুয়ালি বিট স্ট্রিং সেন্ড করি 1011। কম্পিউটারে তো আসলে আমরা দেখি হচ্ছে ভিডিও বা গান বা হোয়াটএভার সফটওয়্যার যে কোনো কিছু, কিন্তু কম্পিউটার তো আসলে সবকিছু ডিটারমাইন করে আলটিমেটলি 10 আর 1 আর 0 দিয়ে, তাই না? ওর কাছে সবকিছুই হচ্ছে আলটিমেটলি বিট স্ট্রিং। এই আমি কম্পিউটার মানে ইন্টারনেটের মাধ্যমে কোনো কিছু ডাউনলোড করতেছি আসলে মানে 10 কতগুলো সিকোয়েন্স ডাউনলোড করতেছি আর কিছু না। তো এখন এই যে জিনিসটা একজন পাঠাচ্ছে বা কম্পিউটারের একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে সেন্ড হচ্ছে, যেই বিট স্ট্রিংটা সেন্ড হচ্ছে সেই সেম বিট স্ট্রিংটাই অন্যজন পাইছে কিনা এইটা চেক করার জন্যই আসলে এই জিনিসটা কি বলবো মানে উদ্ভব করছে, ঠিক আছে? অ্যাপ্লাই করছে যে এরকম যদি আমি 5টা ডিজিট যদি সেন্ড করতে চাই যে 1011 ধরো 0, তাহলে 6 নাম্বার ডিজিটটা আমি একটা চেকিং ডিজিট দিব যে এই 5টা ডিজিট কে আমি জোড় সংখ্যা বানাবো। এইখানে যেমন 5টা ডিজিট যোগ করলে কত হয় 1 + 1 + 1 হচ্ছে 3, তার সাথে 6 নাম্বার ডিজিটটা 1 দিব কারণ 3 + 1 হচ্ছে 4, সেটা একটা ইভেন নাম্বার, ঠিক আছে? আবার যদি আমার আমি যদি এরকম 5টা ডিজিট পাঠাইতে চাই 10111, তাহলে 6 নাম্বার ডিজিটটা আমি দিব 0, এই চেকিং ডিজিটটা, কারণ অলরেডি আমার জোড় সংখ্যা আছে। কিন্তু এই 5টা যোগ করলে কত হয় 4 হয়, তার মানে অলরেডি জোড় আছে, 6 নাম্বারটা অলরেডি 0 দিব। এখন যে রিসিভ করবে সে তখন আমার এই 5টা যদি সে ঠিকভাবে রিসিভ করে তাহলে তার মিলে যাবে। আর যদি এই 5টার মধ্যে কোনো জায়গায় সে 0-র জায়গায় 1 রিসিভ করে তাহলে সে দেখবে যে তার 5টা যোগ করলে হচ্ছে 5, কিন্তু তার চেক ডিজিট আছে 0, তার মানে সে তাহলে এখানে কোনো একটাই ভুল রিসিভ করছে বা একটাই অথবা 3টায় ভুল রিসিভ করছে, 1 বা 3 সংখ্যক ভুল রিসিভ করছে বা 5টাই ভুল রিসিভ করছে। তো সাধারণত এত ভুল হয় না, সাধারণত একটা ডিজিটই ভুল হয়, ঠিক আছে? তো আবার একাধিক ভুল ডিটেক্ট করার জন্যও মেথড আছে। তো এত ডিটেইলস আমরা যাচ্ছি না, আমাদের জাস্ট আইডিয়াটা বললাম যে চেক ডিজিট আসলে এই ধরনের, এগুলোকে বলা হয় সাধারণত ট্রান্সমিশন এরর বা ট্রান্সক্রিপশন এরর, ঠিক আছে? যে কোনো কিছু রিড করতে ভুল করা কোনো একটা নাম্বার বা টাইপ করতে ভুল করা বা ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন দিয়ে রিকগনাইজ করার সময় ভুল করা, ওই নাম্বারটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য ওই লাস্টের একটা ডিজিট স্পেসিফাই করে রাখা হয়, যে ডিজিটটা আসলে তোমার ওই আগের সবগুলো ডিজিট থেকে একটা ফর্মুলা দিয়ে হিসাব করা। তো যদি তোমার আগের ডিজিট গুলো যদি কোথাও ভুল না হয় তাহলে তোমার লাস্টের ডিজিটটার সাথে ওই ফর্মুলা মিলে যাবে। আর যদি তোমার আগের ডিজিট গুলো তুমি কোনো জায়গায় ভুল করে থাকো তাহলে অবশ্যই তোমার লাস্টের ডিজিটটা ওইটা আসার কথা না যেটা তুমি পাইছো, ঠিক আছে? এখন বলতে পারো স্যার লাস্টের ডিজিটও তো ও ভুলে আর একটা লিখতে পারে। হ্যাঁ, সেটাও লিখতে পারে, ঠিক আছে? তবে সাধারণত ওই ধরনের কেস কম, বা সেটা হয়তো সেটা ই করার জন্য কোনো মেথড আছে, বাট সেটা আমার জানা নাই, ঠিক আছে? যে লাস্টের মানে যেটা চেক ডিজিট সেটাও যদি সে ভুল পাঠায় তাহলে তো আসলে বড় সমস্যা, ঠিক আছে? হয়তো সেটাও ডিটেক্ট করার অবশ্যই মেথড আছে, ঠিক আছে?
আচ্ছা, তো এই চেক ডিজিট বললাম যে চেক ডিজিট অনেক জায়গাতে ইউজ করা হয়। আইএসবিএন যে চেক ডিজিট সেটাও আমরা পড়বো বইয়ের ক্ষেত্রে, যেটা ইউজ করা হয় আইএসবিএন এর ক্ষেত্রে। তারপরে পাসপোর্টের ক্ষেত্রেও আছে। তারপরে হচ্ছে ইউপিসি, এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে, ইউনিভার্সাল স্যার, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। হ্যাঁ, বলো। যখন পাঠানো হয় তখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করে লাস্ট ডিজিটটা আমি ডিটারমাইন করব, সেটা কি যে রিসিভ করতেছে, যে ডিভাইস রিসিভ করতেছে সে আগে থেকেই জেনে রাখে, মানে সবসময় হ্যাঁ কি? হ্যাঁ, এটা ওপেন, মানে তোমার এটা ইউনিভার্সাল এগ্রিড কোন একটা ফর্মুলা। যেমন ধরো ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, যেগুলো ইউনিভার্সাল প্রোডাক্ট কোডের ক্ষেত্রে চেক ডিজিট হচ্ছে লাস্টের ডিজিটটা। তো সেইটা ক্যালকুলেট করার ফর্মুলাটা অলরেডি ডিফাইন করা আছে, ঠিক আছে। ঠিক সেরকম বাইনারি স্ট্রিং এর ক্ষেত্রেও ওই যে আমি যেটা বললাম যে জোর জোর বানাইতে হবে, এটাও ওই পারিটি চেক বিট বলা হয়, এটাও ডিফাইন করা। তারপরে পাসপোর্টের ক্ষেত্রে কোন ফর্মুলাটা ডিফাইন সেটাও ডিফাইন করা, অর্থাৎ ওয়েল নোন, সবাই জানে, যে সেন্ডার সেও জানে, যে রিসিভার সেও জানে, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা। সেটা কোনো সমস্যা নেই। আর এই চেক ডিজিটের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই যেমন তোমরা যদি যে ডেস্কটপ কিনতে যাও বা র্যাম ট্যাম নিয়ে যারা ঘাটাঘাটি করো কম্পিউটার কিনতে গেলে, দেখবা যে দুই ধরনের র্যাম পাওয়া যায়। একটা হচ্ছে ইসিসি র্যাম, একটাকে বলে ইসিসি র্যাম, ঠিক আছে। আরেকটাকে বলে হচ্ছে নন ইসিসি র্যাম। তো যারা র্যাম ট্যাম নিয়ে ভালো আইডিয়া আছে কম্পিউটারের পার্ট সম্পর্কে, তারা এটা অবশ্যই জানবা। এবং ইসিসি র্যামের দাম অনেক বেশি হয়। ইসিসি হচ্ছে ইসিসির ফুল ফর্মটা হচ্ছে এরর কারেক্টিং কোড, ঠিক আছে। এরর কারেক্টিং কোড, তার মানে এই র্যাম তোমার ডাটা করাপশন অটোমেটিক ডিটেক্ট করে সে ডাটা করাপশন কারেক্ট করতে পারে, ঠিক আছে। যদি হচ্ছে তার ডেটা রিড করতে কোনো এরর হয়, সেটা ডিটেক্ট করে অটোমেটিক্যালি সে কারেক্ট করে নিতে পারে। এই জন্য ইসিসি র্যামের দাম অনেক বেশি হয়। ধরো সম্ভবত কারেন্ট যে প্রাইস, যে ইসিসি র্যাম যেগুলো আছে সেগুলোর দাম 8 জিবি যেগুলো, সেগুলো 10K প্লাস, ঠিক আছে। আর যেখানে নন ইসিসি র্যাম ওই সেম বাসের গুলো হয়তো তুমি 3K তে পাবা, মানে প্রায় হচ্ছে 4 গুণ দাম। 10কেও না, অ্যাকচুয়ালি 11 বা 12তে। তো প্রায় 4 গুণ দাম ইসিসি র্যামের। ইসিসি র্যাম গুলো আমরা যারা নর্মাল ইউজার তারা ইউজ করি না, কিন্তু যে ধরো সাইন্টিফিক ক্যালকুলেশনের যেসব কম্পিউটার ইউজ করা হয় বা হচ্ছে সার্ভারের ক্ষেত্রে, সেই সব কম্পিউটারের ক্ষেত্রে তোমার র্যামের মধ্যে যদি ডাটা করাপশন হয় তাহলে তো সমস্যা, ঠিক আছে। তুমি ক্যালকুলেশন ঠিক হবে না বা সার্ভার ক্র্যাশ করতে পারে, সিস্টেম ক্র্যাশ করতে পারে, সেই জন্য ওই ধরনের ক্ষেত্রে ইসিসি র্যামটা ইউজ করা হয়। তো ইসিসি র্যামের মধ্যে এই এই যে যে চেক ডিজিটের আইডিয়াটা, এই ধরনের আইডিয়া অ্যাপ্লাই করে ওখানে এরর ডিটেকশনের সিস্টেম থাকে, যে কোথাও সে ডাটাটা রিসিভ করতে এরর করছে কিনা, এবং সেইটা কোন পজিশনে করছে, কোন পজিশনে এররটা হয়েছে, এই ধরনের অ্যালগোরিদম আছে। যে তুমি ঠিক আছে 5টা ডিজিট আমি রিসিভ করছি, 5টা বিট, এই 5টা বিটের কততম বিটটা আমি ভুল রিসিভ করছি সেটাও সে ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে। এবং সেই ভুল বিটটা তারপরে সে চেঞ্জ করে নেবে তার ক্যালকুলেশন অনুযায়ী। তো বাইনারিতে তো চেঞ্জ করা খুব সহজ, কারণ বাইনারিতে তো আছেই দুইটা, ওই 0 নাইলে 1। তাহলে ভুল হয়েছে মানে কি, চেঞ্জ করে জাস্ট 1 করে দিলেই হলো, যদি জিরোটা ভুল হয়, ঠিক আছে। কারেকশন করা কোনো সমস্যা না, কিন্তু কারেকশন হয়েছে, ভুল হয়েছে কিনা এটা বের করা এবং কোন জায়গায় ভুল হয়েছে এটা বের করাটাই হচ্ছে আসলে চ্যালেঞ্জ। তো আচ্ছা, যাই হোক, যেটা বললাম যে এইরকম বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে চেক ডিজিটের, এবং এগুলো নিয়ে অনেক অনেক অ্যানালাইসিস আছে, গুগলে জাস্ট সার্চ দিলেই পাবা। তো আমরা এখানে জাস্ট সিম্পল কিছু এক্সাম্পল দেখবো। এবং অলরেডি বললাম যে বিভিন্ন ফর্মুলা আছে, এটা কোনো পার্টিকুলার ফর্মুলা নাই, বিভিন্ন আইডেন্টিফিকেশন নাম্বারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করা হয়। তো এইখানেও আমাদের কনফ্লুয়েন্সটা অ্যাপ্লিকেবল। এই যে ইউপিসির ক্ষেত্রে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, তোমরা এই যে স্বপ্ন বা যে কোনো অ্যাগোরা বা যে কোনো বাজার করতে গেলে এই প্রোডাক্টের পিছনে যে একটা কোড দেখো, দেখবে যে 12 ডিজিটের যে কোডগুলো, এগুলো হচ্ছে ইউপিসি, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড। এটা একটা অর্গানাইজেশন, তারা এটা মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা হচ্ছে এই কোডটা সাপ্লাই করে। তো এটা আমাদের এদিকে আছে কিনা আমি নট শিওর। ইউনাইটেড স্টেটস, ইউরোপ, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ওইসব দেশে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। ট্র্যাক রেকর্ড রাখার জন্য প্রোডাক্টটা যে একটা মানে ভ্যালিড প্রোডাক্ট, ঠিক আছে, সেটার জন্য। তো ইউপিসি হয় হচ্ছে 12 ডিজিটের, এবং এই 12 ডিজিটের যে লাস্ট ডিজিটটা X12, সেইটা হচ্ছে আমাদের চেক ডিজিট। 11 ডিজিট হচ্ছে তার ওই ওরা প্রোভাইড করে, ঠিক আছে। এবং 12 নম্বর ডিজিটটা হচ্ছে এই 11 ডিজিট থেকে এই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেট করা হয়, যে
তুমি যে অড নাম্বার যে ডিজিট গুলো আছে x1 x3 আপ টু x11 এগুলোকে হচ্ছে 3 দিয়ে গুণ করবা যোগ করে, তারপরে তার সাথে যে ইভেন নাম্বার যে ডিজিট গুলো আছে x2 x4 আপ টু x10 সেগুলো যোগ করবা। এই যোগফলের সাথে x12 টা যোগ করলে কনগ্রুয়েন্ট টু 0 হইতে হবে মডুলাস 10 এর সাপেক্ষে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। তার মানে এই আগের 11টা ডিজিট থাকলে আমি এই x12 টা এইখানে জাস্ট বাকিগুলোর ভ্যালু বসায় দিয়ে ক্যালকুলেট করতে পারবো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ক্যালকুলেট দ্য চেক ডিজিট অফ দ্য ইউপিসি দিস। এখানে 11 ডিজিট দেওয়া আছে, 12 নাম্বার ডিজিটটা তোমার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে x হচ্ছে চেক ডিজিট, তাহলে ওই যে আমার ফর্মুলা কি 3 ইন্টু অড নাম্বার ডিজিট গুলো। তাহলে এখানে অড নাম্বার ডিজিট প্রথমটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 6, তারপরে হচ্ছে আবার 0। তাহলে এই যে এগুলো সবগুলো লিখলাম আপ টু এই যে 11 নাম্বার ডিজিট হচ্ছে 5, তারপরে সবগুলো যোগ করলাম। আর এখানে হচ্ছে ইভেন নাম্বার যেগুলো আছে এই যে 4 পর্যন্ত ইভেন নাম্বার ডিজিট গুলো ইভেন পজিশনে যেগুলো আছে, দেন হচ্ছে প্লাস x কনগ্রুয়েন্ট টু 0 মোট 10, এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে সবকিছু এখানে যোগ করলে মানে আসে হচ্ছে 53 প্লাস x কনগ্রুয়েন্ট টু 0 মোট 10। তাহলে আলটিমেটলি x কনগ্রুয়েন্ট টু -53 মোট 10, তার মানে x কনগ্রুয়েন্ট টু, এখানে রেঞ্জটা দেওয়া আছে তোমার এই মোডের সাপেক্ষে যখন আমরা সলভ করব তখন তো আসলে মানে কনগ্রুয়েন্ট সলিউশন তো অসীম, কারণ আমাদের নিতে হবে ওই যে লিস্ট রেসিডিউ, অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে। রেঞ্জটা হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে, মোড যেহেতু 10, 0 থেকে 9 এর মধ্যে যেই সলিউশনটা আসবে সেটা নিতে হবে। তাহলে 0 থেকে 9 এর মধ্যে সলিউশনটা হচ্ছে x কনগ্রুয়েন্ট টু 7 মোড 10। তাহলে আমাদের এই যে ইউপিসিটা দেয়া আছে সেটার চেক ডিজিটটা হবে হচ্ছে 7। তাহলে এই পর্যন্ত দেয়া থাকবে এবং চেক ডিজিটটা 7 বসায় নেবে। ঠিক আছে, তারপরে টোটাল এই পুরোটা হবে আমাদের কমপ্লিট ইউপিসি। এখন কোনো একটা ওই যে বারকোড রিডার দিয়ে তুমি যখন রিড করবা, ওই বারকোডের মধ্যে এই পুরো 12টা ডিজিটই হচ্ছে ওই এনকোড করা থাকে, এবং ওই বারকোড রিড করার পরে ওই মেশিনটা আবার সে চেক করে নেবে যে সে আসলে ঠিক রিড করছে কিনা, ঠিক আছে, নাকি কোনো একটা ডিজিট ভুল রিড করছে। যদি তার লাস্টেরটার সাথে না মিলে তাহলে তো মানে তার চেক ডিজিট আসার কথা 7, যদি 7 না আসে তাহলে তো বোঝা যাবে যে সে ভুল করছে। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হলো, এটা ছিল ইউপিসির ক্ষেত্রে। এখানে দেওয়া আছে এই যে বিট স্ট্রিং এর, যেটা আমি বললাম যে বিট স্ট্রিং কম্পিউটারের ডাটা ট্রান্সফারের সময় এটাকে আমরা পারিটি চেক বলি, পারিটি চেক বিট। যে তোমার যদি এনটা বিট তুমি ট্রান্সফার করো, তাহলে এই এন বিটের পরে আরেকটা বিট এন xn+1 অ্যাড করে দেয়া হয়। সেটা অ্যাড করার শর্ত হচ্ছে যে মোড 2 এর সাপেক্ষে সবগুলোর যোগফল কনগ্রুয়েন্ট টু 0 হইতে হবে, অর্থাৎ এই নাম্বারটা, এই সামেশনটা একটা জোড় সংখ্যা হইতে হবে, ইভেন নাম্বার। ইভেন হইলে সেটাকে আমরা পারিটি বলি। ঠিক আছে, তো এই জন্যই এটাকে পারিটি চেক বলে। জোড় থেকেই মানে পারিটি, ইভেন থেকেই পারিটি কথাটা আসছে, জোড় থেকে, সেই পারিটি থেকেই। পারিটি যেহেতু আমরা চেক করতেছি বারবার যে এই যোগফলটা ইভেন কিনা মোড 2 এর সাপেক্ষে, সেজন্য এটাকে বলতেছি পারিটি চেক বিট। তো এই যে এখানে দেখো দুইটা স্ট্রিং দেয়া আছে এবং বলছে ভেরিফাই ওয়েদার দিস স্ট্রিংস আর কারেক্ট অর নট। ঠিক আছে, এই প্রথম স্ট্রিংটার বেলায় আমরা জানি যে কোনো স্ট্রিং এর লাস্টের বিটটা হচ্ছে আমার কি পারিটি চেক বিট, এবং আমরা ধরে নিচ্ছি যে পারিটি চেক বিটটা আমরা সবসময় ঠিকভাবেই রিসিভ করতেছি, পারিটি চেক বিটটা 1। ঠিক আছে, এখন তুমি যখন এই 110 এই প্রথম পাঁচটা এবং পারিটি চেক বিট 1 সেইটা যখন যোগ করলা, যোগ করার পরে তাহলে আমার কত আসতেছে, প্রথম স্ট্রিংটার ক্ষেত্রে আসতেছে টোটাল 6। তো 6 হচ্ছে একটা ইভেন নাম্বার, তার মানে কনগ্রুয়েন্ট টু 0 মোড 2। তাহলে আমার এই যে স্ট্রিংটা পাঠানো হয়েছে প্রথম স্ট্রিংটা, এই স্ট্রিংটা আইদার এটা ঠিক আছে অথবা সেখানে জোড় সংখ্যক ভুল হইতে পারে। এটা তো বুঝতেছো, কারণ যদি একটা পজিশনে ভুল হয় তাহলে তো আমার আইদার কোনো একটা 0-1 হয়ে গেছে অথবা 1-0 হয়ে গেছে। একটা পজিশনে যদি ভুল হইতো তাহলে আমার ওই কনগ্রুয়েন্ট টু 1 হয়ে যেত। ঠিক আছে, আর যেহেতু আমার কনগ্রুয়েন্স ঠিক আছে, যোগফল জোড় সংখ্যাই আছে, তার মানে আমার কোনো ভুল হয় নাই রিড করতে, অথবা জোড় সংখ্যক ভুল হয়েছে, 2 জায়গায় ভুল হয়েছে। ঠিক আছে, বা 4 জায়গায় ভুল হয়েছে। তো সাধারণত এত বেশি ভুল হয় না, হইলে একটাই হয়, মানে ম্যাক্সিমাম
সম্ভবত প্রবাবিলিটি 90% এর বেশি যে একটা ভুলই বেশি হয়, দুইটা ভুল হওয়ার প্রবাবিলিটি খুবই কম। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ধরে নিতে পারি মোটামুটি যে এই প্রথম স্ট্রিংটা ঠিকভাবে রিসিভ হয়েছে। আর দ্বিতীয় স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যদি সবগুলো বিট যোগ করি তাহলে পাওয়া যাচ্ছে কত 3, দ্যাট হুইচ ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড 2। তাহলে এটা তো জোড় সংখ্যা আসে না, ঠিক আছে। জোড় সংখ্যা যেহেতু আসে নাই, তার মানে আমরা এই যে প্রথম যে বিট গুলো আছে, লাস্টের বিটটা বাদে, এই প্রথম বিট গুলোর মধ্যে আইদার একটা ভুল করছি, অথবা তিনটা ভুল করছি, অথবা পাঁচটা ভুল করছি, বিজোড় সংখ্যক কোনো এরর হয়েছে, এটা শিওর, ঠিক আছে। এই কারণেই আমার ওই পারিটি বিট যোগ করার পরে সেটা জোড় সংখ্যা হয় না। তো আশা করি এই জিনিসগুলো বোঝা গেছে। এগুলো খুবই সহজ এক্সাম্পল। কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এখানে যখন দুইটা ভুল হয় তখনও কিন্তু আমার প্যারিটি বিটটা সেম আসে। হ্যাঁ, বললাম তো দুইটা ভুল হওয়ার চান্স খুব কম। সেই জন্য আমরা, তুমি চাইলে এমন ভাবে কনফিডেন্সের ফর্মুলা ডিফাইন করতে পারবা, চেক ডিজিটটা এমন ভাবে ক্যালকুলেট করতে পারবা যেন দুইটা ভুল হয়েছে কিনা সেটাও সে চেক করতে পারে, ঠিক আছে। কিন্তু ওইটা অত কমপ্লিকেটেড ফর্মুলায় যাওয়ার চেয়ে এটাই হচ্ছে দেখা যায় বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে। যে আমি, কারণ যেহেতু দেখা যাচ্ছে যে খুব রেয়ার দুইটা পরপর, মানে আমি যদি ছোট বিট স্ট্রিং লেন্থ নেই, তাহলে ওই ছোট্ট একটু লেন্থের বিট স্ট্রিং আমার রিড করতে দুইটা ভুল হয়েছে ওইটুকুর মধ্যে, এটা খুবই রেয়ার। সো এখানে ফর্মুলাটা খুব ইজি, পারিটি চেক বিটের ফর্মুলাটা ভেরি ইজি, এটা অ্যাপ্লাই করা খুব এফিশিয়েন্ট এবং খুবই ইজি। আর এটা দিয়ে যেহেতু খুব বেশি পরিমাণ এরর আমি ডিটেক্ট করতে পারতেছি, যেহেতু সিঙ্গেল এররটাই বেশি, ঠিক আছে, সেই কারণে এটাই আমাদের যথেষ্ট। তবে তুমি চাইলে এমনভাবে ফর্মুলা মানে ডিরাইভ করতে পারবা, এমন কনফিডেন্স দিয়ে এমন ভাবে ফর্মুলা করতে পারবা যে দুইটা এররও যেন ক্যালকুলেট করতে সে চেক করতে পারে, ঠিক আছে। এটা আইএসবিএন। চেক ডিজিটের ক্ষেত্রে স্যার এই যে সামেশন ছাড়া অন্য কোনো মেথড আছে, মানে জাস্ট সবগুলো বিট এরকম সাম না করে অন্য কোনো ফর্মুলা দিয়ে চেক ডিজিট করার মেথড আছে? এটা যে সাইন না করে, তো এই যে এখানে তো একটা দেখালাম যে যেমন প্রথমটাকে এখানে অড নাম্বার গুলোকে 3 দিয়ে গুণ করতেছে, ঠিক আছে। আবার তুমি দেখবা আইএসবিএন আমরা যখন পড়বো, আইএসবিএন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো, আইএসবিএন এর বেলায় আবার অন্য ফর্মুলা, তখন শুধু যোগ না, তখন আবার ওই গুণ, প্রত্যেকটাকে একটা সংখ্যা দিয়ে গুণ করে তারপরে যোগ করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ডিজিটকে। তো এটাতে বললাম যে তুমি ফর্মুলা অনেকভাবে ডিফাইন করতে পারো, এবং এই ফর্মুলার ডিফাইনের উপরেই তোমার ভ্যারি করবে যে তুমি আসলে কি ধরনের সুবিধা পাবা। সুবিধা পাবা বলতে কি ধরনের এরর ডিটেক্ট করতে পারবা, ঠিক আছে, একটা এরর ডিটেক্ট করতে পারবা নাকি অড অড সংখ্যক এরর ডিটেক্ট করতে পারবা। এই জিনিসগুলো আমার আসলে ডিপেন্ড করে ওই আমি ফর্মুলাটা কিভাবে ডিফাইন করতেছি সেটার উপর। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, মনে হচ্ছে আর কারো কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। তো তোমরা এই জিনিসগুলো তো মানে খুবই ওয়াইডলি ইউজড, তোমরা সবসময় অ্যাপ্লিকেশন চাও। তো এখানে আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে দিছি অ্যাপ্লিকেশনে। এগুলো নিয়ে তোমাদের যেহেতু তোমরা অ্যাপ্লিকেশনে আগ্রহী এবং ওগুলো দেখতে আগ্রহী, সো এগুলো নিয়ে ঘাটাঘাটি করো যে এর মধ্যে আরো কি আছে, ঠিক আছে। তুমি চাইলে এই চেক ডিজিটের উপরে একটা পিএইচডি করে ফেলতে পারো, যে অলরেডি যা বের করা আছে সেইটা থেকে আমি আরো কিছু ডেভেলপ করলাম, আরো নতুন কিছু বের করলাম। এফিসিয়েন্সি যেটা, সেটা তো শেষ নয়, ঠিক আছে। মানে তুমি এখন যে জিনিসটা এফিশিয়েন্ট, তুমি যদি এর চেয়ে আরো বেশি এফিশিয়েন্ট আরেকটা জিনিস বের করো, তাহলে ওইটা তখন বেশি এফিশিয়েন্ট, ওইটাই তখন মানে বেশি ইউজ করবে, ঠিক আছে, সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। তো এই জন্য রিসার্চের আসলে শেষ বলতে কিছু না। তো যারা সবসময় থিওরি পড়তে বোরিং হয়ে যেতেছে, তারা এই অ্যাপ্লিকেশন জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করো। তবে মজার ব্যাপার হচ্ছে তুমি যখন এই অ্যাপ্লিকেশন গুলোকে তুমি এক্সটেন্ড করতে যাবা, মানে আরো নতুন কিছু বের করতে যাবা, তুমি দেখবা যে তোমাকে সেই আবার থিওরিতে ফিরে যেতে হচ্ছে, ঠিক আছে। এই কথাটা তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না, বাট তোমরা যখন বুঝতেই পারতেছো, যখন তুমি এই জিনিসটাকে এক্সটেন্ড করতে যাবা, তখন তোমাকে ফর্মুলা নিয়ে কাজ করতে হবে, এবং ওই ফর্মুলা যে আসলেই তোমার এফিশিয়েন্ট সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে তোমার আবার সেই থিওরিতে ফিরে যেতে হবে, ঠিক আছে। সো এই জন্যই থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। থিওরিটাই আসলে আমাদের অ্যাপ্লিকেশনের দরজা খুলে দেয়। শুধু অ্যাপ্লিকেশন এক্সিস্ট করা সম্ভব না, থিওরি শুধু একা এক্সিস্ট করতে পারে, হয়তো সেটার অ্যাপ্লিকেশন এখন নাই, ফিউচারে হবে, ঠিক আছে। তো যাই হোক, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই।
নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।